আচ্ছা, আমি এখানে লিঙ্কডইনে আসলাম। ঠিক আছে, আমি এখানে তাকে হচ্ছে একটা ছোট একটা মেসেজ দিয়েছি, প্লাস আমি হচ্ছে একটা অ্যাকাউন্টিং অ্যান্ড বুককিপিং রিলেটেড যে কাজ করব বা এই ধরনের সার্ভিস দিতে চাচ্ছি, এর জন্য তাকে একটা টেক্সট করেছি এবং ডকুমেন্ট দিয়েছি। হ্যাঁ, এখন এটা অনেকে দেখতেও পারে, আবার অনেকে দেখবে না। সো প্রপোজালটা কেমন ছিল একটু দেখি। এখানে আমি আমার নাম দিয়েছি, টাইটেল ছিল অ্যাকাউন্টিং অ্যান্ড বুককিপিং সার্ভিস প্রপোজাল, নেম ছিল, মেইল অ্যাড্রেস ছিল, দেন এখানে একটা সামারি ছিল। তো আমি যে তার প্রজেক্টে কাজ করে দিব বা তার কাজগুলো আমি কিভাবে করব, প্রজেক্ট গোল দেওয়া আছে, স্কোপ অফ সার্ভিসেস আমি কি কি করব, ইনিশিয়াল অ্যাসেসমেন্ট, সিস্টেম সেট আপ, ডে টু ডে বুককিপিং করব, বুককিপিং এর মধ্যে কি কি থাকবে, ডেলিভারি গুলো কিভাবে হবে, ফাইন্যান্সিয়াল রিপোর্ট করে দিব, অ্যানালাইসিস করব, সেগুলো ডেলিভারি গুলো কেমন হবে, পেরোল এবং কমপ্লায়েন্সের কাজ করব। তো পেরোল এবং কমপ্লায়েন্সের কাজগুলো করলে তার মধ্যে তাকে কি কি ডেলিভারি দিব, ডকুমেন্টগুলো কিভাবে পাবে, বাজেট, এখানে আমি একটা বাজেট করে দিয়েছি যে তার ইনিশিয়াল অ্যাসেসমেন্ট সেটআপের জন্য আমি হচ্ছে ওয়ান টাইম $100 নিব। একটা কোম্পানি যখন আমরা সেটআপের কোনো কাজ করি, এটা তো একবারই করতে হয়। যেমন সুপার কেয়ার ফার্মেসিতে একবার আপনি সেটিং করেছেন, পরে কি আর করতে হবে? হবে না। বাট ডে টু ডে বুককিপিং গুলো রেগুলার হয়ে থাকে, রিপোর্ট অ্যানালাইসিস, এগুলো হচ্ছে এই যে এইভাবে হচ্ছে আমি এটা সাজিয়েছি। এরপরে এখানে একটা পোর্টফোলিও দেওয়া আছে, এটা হচ্ছে ড্রাইভের লিঙ্ক। লিঙ্কে ক্লিক করলে আমি যে আদৌ কাজ করেছি কিনা এটার ডকুমেন্ট কিন্তু এখানে দেওয়া আছে। তারপর প্রজেক্ট টাইমলাইন, এখানে হচ্ছে আমি ভাগ করে দিয়েছি যে কোন উইক ওয়ানে কি করা হবে, উইক টুতে কি করা হবে, প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ, কোয়ালিটি অ্যাসুরেন্স, দেন ফিডব্যাক অ্যাডজাস্টমেন্ট, কনক্লুশন, অ্যাকসেপ্টেন্স অ্যান্ড নেক্সট স্টেপ। এইভাবে কিন্তু আমি পুরো ডকুমেন্টটা ম্যানুয়ালি সাজিয়েছি। এই ডকুমেন্টটা আমি আপনাদেরকে দিয়ে দিব, এটা আমি কাস্টমাইজ করে বানিয়েছি। সো এইভাবে হচ্ছে আমাদেরকে একটা প্রফেশনাল প্রপার ডকুমেন্ট বানাতে হবে। ফাইবারের জন্য, আপওয়ার্কের জন্য তো বানাই, সেটা একরকম, এবং এই যে ডকুমেন্টটা আছে এটা হচ্ছে আরো ডিটেলস, এটা হচ্ছে একটু ডিফারেন্ট, অন্যরকম। সো এইভাবে আমরা একটা, আপনারা যদি চান আরো ভালো করে সুন্দর করে অর্গানাইজ ওয়েতে সাজাতে, আপনারা সাজাবেন। এইভাবে একটা ডকুমেন্ট রেডি করতে হবে। রেডি করার পর এই যে এইভাবে, যেমন একদিন আপনি 7 জনকে টেক্সট করতে পারবেন ফ্রিতে। সো এইভাবে আপনি একটা ছোট একটা মেসেজ লিখবেন এবং আপনার যে ফাইলটা আছে ফাইলটা পাঠাবেন। এইভাবে হচ্ছে আপনি বিভিন্ন ব্যক্তিকে পাঠাতে পারেন বা অর্গানাইজেশনকে সেন্ড করতে পারেন। এটা গেল একটা। আর কাদেরকে পাঠাবেন, যারা হচ্ছে সিপিএ, সিপিএ যারা তারাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে কাজ দিবে। সো তাদেরকে পাঠাতে হবে। এখানে যদি চলে আসি, যেমন আমি সিপিএ, সিপিএ লিখে সার্চ করব। সিপি হচ্ছে সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট। আমাদের বাংলাদেশে যেমন সিএ করে, এসএসসিএ করে, তো বাইরের দেশে হচ্ছে সিপিএ। তো সিপিএ যারা, সিপিএ দেওয়ার পর পিপলস যারা আছে তাদেরকে কানেক্ট রিকোয়েস্ট পাঠাবেন। যেমন আমি এই পার্টটা অন করে রাখলাম, অন করে রাখার পর এটা আমি একটু ডুপ্লিকেট করে রাখি। এখানে আপনারা লোকেশন দিয়ে ফিল্টার করতে পারবেন। আমি লোকেশনে চলে গেলাম, যেমন ইন্ডিয়া, পাকিস্তানি, তাদেরকে পাঠানোর প্রয়োজন নেই। আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম, কানাডা সিলেক্ট করলাম, দেন আমি শো রেজাল্টে ক্লিক করব। শো রেজাল্টে ক্লিক করার পর এই যে যারা আছে তাদেরকে কানেক্ট রিকোয়েস্ট পাঠাবো। তো এই ব্যক্তিদেরকে তো আমি কানেক্ট রিকোয়েস্ট পাঠাবো, তাই না? আমি যদি এখানে কানেক্ট রিকোয়েস্ট পাঠাতে চলে যাই, আমার এই পেজটা কিন্তু চলে যাবে। তো সবসময় যখন আমরা সার্চ করে বের করব, আমরা এই পেজটাকে একটু ডুপ্লিকেট করে নিব। তো এটাকে আমি ডুপ্লিকেট করে নিয়েছি। তো ফার্স্ট আমি একজনকে কানেক্টে যখন ক্লিক করব, তো এখানে আমরা একটা নোট লিখে দিতে পারি, যে নোট লিখবেন সাথে একটা প্রপোজাল দিয়ে দিবেন, ছোট করে একটা নোট লিখবেন এবং প্রপোজাল দিয়ে দিবেন। সো আমি এখানে একটা ছোট করে নোট লিখে দেই। দেন সেন্ড। এইভাবে আপনারা হচ্ছে একটা নোটও পাঠাবেন, প্লাস নোটের মধ্যে আপনি যে কাজ করতে চাচ্ছেন সেটা লিখবেন, প্লাস আপনার একটা প্রপোজালের যে পিডিএফ ফাইল সুন্দর করে করবেন। আমার এই পিডিএফ ফাইলটা তো হচ্ছে জাস্ট সিম্পল একটা পেজে করা। হ্যাঁ, আপনারা বিভিন্ন ডিজাইনের টেমপ্লেটের মধ্যেও এটা করতে পারেন সুন্দর করে। কভার লেটার গুলোর যে সুন্দর টেমপ্লেট থাকে, এভাবে আপনারা সাজাতে পারেন। দেন এই যে আরো আছে, অ্যাকচুয়ালি যারা সিপিএ তাদের কাছ থেকে আমরা কাজগুলো পাবো।
এমন যারা সিপি আছে তাদের সাথে কানেক্টেড হবেন। অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ, কানাডা, ইন্ডিয়ান, পাকিস্তানি তাদের সাথে কানেক্ট হওয়ার খুব একটা প্রয়োজন নেই। তো এদের সাথে কানেক্ট হবেন এবং আপনি প্রতিদিন হচ্ছে যদি 7 জনকে পাঠান, এইভাবে অনেক মানুষকে আপনি পাঠাতে পারবেন, লিস্ট করে রাখবেন, একটা প্রপোজাল সুন্দর করে বানাবেন, দেন এইভাবে সবাইকে পাঠাবেন। এটা গেল একটা। এরপর যদি আমরা জবে চলে যাই, যেমন আমি এখানে কুইক বুকস লিখলাম, বাংলাদেশ দিয়ে কম পাওয়া যায়, তাও বাংলাদেশ দিয়ে সার্চ দিয়ে যদি কোনো কিছু আসে সেখানে হওয়ার পসিবিলিটি বেশি থাকে, কারণ তাদের টার্গেট থাকে হচ্ছে বাঙালিদের নিবে, বাট এটা খুব কম পাওয়া যায়। সার্চ করে দেখে আসে কিনা। এই যে নূর স্টাফিং, হ্যাঁ, এখানে আপনারা ট্রাই করতে পারেন। আমার এই জায়গায় জব হয়েছিল, আমি ইন্টারভিউ দিয়েছিলাম, তারা আমাদেরকে জয়েন করতে বলেছে, আমি জয়েন করিনি, বিকজ আমার রাত্রে আমি যেই টাইমটাতে ক্লাস নিই সেই টাইম থেকে ছিল, এর জন্য আমি করিনি। সো এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এখানে হচ্ছে বাঙালিদের হায়ার করে থাকে নূর স্টাফিং। দেন এইটাতে অ্যাপ্লাই করার দরকার নেই, ঠিক আছে, এটা ইন্ডিয়ান একটা, এটাতে অ্যাপ্লাই করার দরকার নেই। এমন আরো অনেক আছে, এটা তো গেল বাংলাদেশ। দেন আপনি এখানে ফিল্টার করে করে, যেমন আমি ইউনাইটেড স্টেট দিয়ে সার্চ করি, অনেকগুলোতে থাকে কি ইজি অ্যাপ্লাই, আমরা জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারি। আবার অনেকগুলো ইজি অ্যাপ্লাই থাকে না, আমরা যখন অ্যাপ্লাইতে ক্লিক করি তাদের ওয়েবসাইটে নিয়ে যায়, দেন সেখানে কভার লেটার লিখতে হয়। এখন কভার লেটার প্রত্যেকটা জবের জন্য তো আলাদা আলাদা কভার লেটার হয়ে থাকে। সো কভার লেটারটা কিভাবে লিখবেন, ফার্স্টে হচ্ছে আপনি এই যে টোটাল যে জব ডিসক্রিপশনটা থাকে, আচ্ছা, টোটাল যে জব ডেসক্রিপশনটা থাকে, দেন কি রেসপন্সিবিলিটি থাকে, এটাকে কপি করবেন। কপি করার পর আপনার যে ডিটেলসটা আছে, আপনার নাম, আপনি হচ্ছে কুইকবুক জেরো সার্টিফাইড কি করছেন, আপনি কাজ করেন, এই রিকমেন্ডেশনগুলো হচ্ছে চ্যাট জিপিটিকে দিবেন এবং তাকে কমান্ড করবেন যে একটা কভার লেটার লিখে দেওয়ার জন্য। সে যখন একটা কভার লেটার লিখবে, এটাকে হচ্ছে আপনি আরো কিছু ইনফরমেশন অ্যাড করে মডিফাই করবেন, শর্ট অ্যান্ড সিম্পল করে দিতে বলবেন, তখন হচ্ছে সে শর্ট অ্যান্ড সিম্পল করে দিবে। এইভাবে প্রত্যেকটা জবের জন্য আপনি আলাদা আলাদা করে, মানে শর্ট টাইমে হচ্ছে আপনি কভার লেটার লিখে ফেলতে পারবেন। বিকজ প্রত্যেকটা জবের জন্য কভার লেটার লিখতে হলে তাদের হচ্ছে বেনিফিটস গুলো বা তাদের যে জব ডেসক্রিপশন কি কি আছে পড়ে পড়ে যখন লিখতে হয় তখন অনেক বেশি সময় লাগে। তো এইভাবে চ্যাট জিপিটি দিয়ে আপনি অনেক ইজিলি শর্ট টাইমে করতে পারবেন। যেমন আমরা যদি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করি, আচ্ছা কন্টিনিউ অ্যাপ্লাইং, আচ্ছা এই পেজটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না, আমি অন্য একটাতে যাই। মোস্ট অফ দ্য টাইম দেখবেন এই যে এমন ওয়েবসাইটে নিয়ে আসে, হ্যাঁ, আপনাকে ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে হবে, এই যে এখান থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। দেন এমন প্রতিনিয়ত আসতে পারে, এগুলোতে হচ্ছে আপনি ট্রাই করবেন। এবং এই যে আমি যদি সেট অ্যালার্ট দিয়ে সেট করে রাখি, আমার কুইকবুকস রিলেটেড যত রিমোট জব আছে ইউনাইটেড স্টেটে, আমার হচ্ছে অটোমেটিক নোটিফিকেশন আসবে, এই যে কুইকবুকস রিমোট জব ইন ইউনাইটেড স্টেট। তো এই ধরনের যখনই লিঙ্কডিনে কোনো জব পোস্ট হবে, আমার কাছে একটা নোটিফিকেশন চলে আসবে যে জব পোস্ট হয়েছে। এটার একটা লিমিটেশন আছে, আমার নাম্বারটা খেয়াল নেই। এরপরে আপনাকে রেগুলার লিঙ্কডইনে পোস্ট করতে হবে, ঠিক আছে, আপনি সপ্তাহে একটা পোস্ট করতে পারেন অথবা সপ্তাহে 2টা পোস্ট করতে পারেন। আপনার যে নিশ বা আপনি যেই বিষয়টা নিয়ে কাজ করছেন সেই বিষয় রিলেটেড কাজ পোস্টগুলো করবেন, অন্য কোনো পোস্ট করবেন না। কারণ আপনি যদি কাউকে হচ্ছে টেক্সট করলেন কাজের জন্য বা কোনো কিছু, আপনার শুধু একটা প্রোফাইল করা আছে, তার মধ্যে কোনো অ্যাক্টিভিটি নাই, তখন কিন্তু সে আপনার প্রতি ইন্টারেস্ট শো করবে না। যখন দেখবে আপনার অ্যাক্টিভিটি আছে, কানেকশন আছে, আপনার প্রোফাইলে ভালো রিভিউ আছে, তখন সে, তার যদি প্রয়োজন হয়ে থাকে, ইন্টারেস্টেড ফিল করলেও করতে পারে। তো এর জন্য পোস্ট করাটা জরুরি। আপনার হচ্ছে আপনাদের প্রোফাইলে চলে যাবেন, যেমন এখানে কুইকবুকস অ্যাডভান্স প্রো অ্যাডভাইজার এবং সার্টিফাইড জিরো অ্যাডভাইজার, এগুলো অ্যাড করে নেবেন।
আমি আছি বা আরো যারা মেন্টর আছে তাদের প্রোফাইলটা অন করে এইগুলো প্রোফাইল থেকে, যেমন আমার এখান থেকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট থেকে এই পর্যন্ত আপনারা হচ্ছে কপি করবেন, কপি করে নিজের প্রোফাইলে অ্যাড করে নেবেন। দেন একটা ক্যানভা দিয়ে একটা প্রোফাইল কভার ফটো অ্যাড করে নেবেন। এরপর আমাদের প্রোফাইলে কিন্তু এখানে সিভি আপলোড করা যায়। হ্যাঁ, সিভি আপলোড করতে হয় কিভাবে দেখিয়েছে? লিঙ্কডইনের ক্লাস ওকে, আচ্ছা ঠিক আছে। দেন আপনাদের অ্যাক্টিভিটি, আপনারা যখন এই যে ক্রিয়েট পোস্টে চলে যাবেন, ক্রিয়েট পোস্টে গিয়ে আপনার এখানে পোস্ট করে রাখবেন। পোস্ট দেওয়ার পরে যেমন আপনি প্রতি সপ্তাহে একটা টাইম ফিক্সড করে নিলেন বা উইকে 2 দিন আপনি পোস্ট করবেন, একটা নির্দিষ্ট ডে একটা নির্দিষ্ট টাইম ফিক্সড করে রাখবেন, পোস্টে এখানে লিখবেন। লেখার পর এখান থেকে আপনি টাইম সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, টাইম সিলেক্ট করা যায়, টাইম এটা এটা না, এই যে এখান থেকে স্ক্যাজুয়াল করে দিবেন যে আপনি কোন ডেটে করতে চাচ্ছেন, কোন টাইমে। দেন নেক্সটে গিয়ে আপনি হচ্ছে এরকম একই সাথে 100-200 পোস্ট করে রাখতে পারেন। করে রাখলে কি হবে, বিকজ আমাদের তো রেগুলার টাইম থাকে না পোস্ট করার, আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। আমরা এটা সেট আপ করে রাখলাম, এটা অটোমেটিক জাস্ট পোস্ট হতে থাকবে। এভাবে আপনারা করতে পারবেন। এবং সিভি কিভাবে লিঙ্কডইনে আপলোড করতে হয়, যেমন আমি দেখি। আমি যখন আপলোড করি আমি এই যে গুগলে সার্চ করে দেখেছি যে কোনটার পর কোন স্টেপ করতে, এখান থেকে দেখে দেখে আমি নিজেরটা আপলোড করেছি। সো এইভাবে আপনারা আপলোড করে নেবেন যে এই যে এখানে ওরা ইমেজও দেখায় যে কোন স্টেপের পর কোন স্টেপে যেতে হবে। এটা তো হচ্ছে জবের জন্য আপলোড করা। নিজের প্রোফাইলে, নিজের যে প্রোফাইল যে পেজটা আছে সেই পেজে আপলোড করবেন। যারা আপনাকে, যারা আর কি হায়ার করে, লিঙ্কডইনে যারা হায়ার করে তারা এটা দেখতে পারে। তো এই যে লিঙ্কডইন প্রোফাইল পেজে যাবেন, দেন ক্লিক নেক্সট, অ্যাড সেকশন, ফিচারে যেতে হবে, ক্লিক মিডিয়া, দেন আপনার সিভিটা আপলোড করে দিতে হবে। সিভি আপলোড করে দিলে কি হয়, আমরা যখন ইজি অ্যাপ্লাইতে গিয়ে অ্যাপ্লাই করি তখন অটোমেটিক আমাদের আলাদা করে আবার সিভি সিলেক্ট করতে হয় না ড্রাইভ থেকে বা ফোল্ডার থেকে, সেখানে অটোমেটিক চলে আসে। বা যারা আমাদেরকে কেউ কেউ যদি কোনো হায়ার টিম যদি আমাদের সাথে কানেক্ট হয় বা আমাদের সিভি প্রয়োজন হয়, আমাদের লিঙ্কডইন থেকে হচ্ছে ডাউনলোড করে নিতে পারে। সো এভাবে আপনারা নিজের প্রোফাইলে অ্যাড করে নিতে পারবেন সিভি। সো এই হচ্ছে বেসিক, সবাই সবার লিঙ্কডইন প্রোফাইলটা সাজিয়ে রাখবেন, কজ ফাইবারে আপওয়ার্কে এখন অনেক বেশি টাফ হয়ে গিয়েছে। আর লিঙ্কডইন থেকে যদি কেউ ইফোর্ট দেয় মোটামুটি ভালো রেসপন্স পাওয়া যায়। আমি নিজে পার্সোনালি লিঙ্কডইন থেকে অনেক ভালো রেসপন্স পেয়েছি, সো আপনারাও ট্রাই করবেন। এখন যদি চলে আসি যে পোস্টগুলো কিভাবে করব, যেমন আমি এখানে অ্যাকাউন্টিং অ্যান্ড আমার যে পোস্টগুলো থাকে অবশ্যই আমি যেই রিলেটেড কাজ করি এই রিলেটেড পোস্টগুলো থাকে। আপনারা যদি এগুলো লিখতে না পারেন, প্রথম দিকে আপনার হচ্ছে চ্যাট জিপিটি আছে, দেন গুগল আছে, বিভিন্ন রিসোর্স আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনারা কপি করে নিয়ে হচ্ছে আপনাদের পোস্টগুলো রেডি করবেন। চ্যাট জিপিটি থেকে নিতে পারেন, দেন বিভিন্ন ওয়েবসাইট আছে, অ্যাকাউন্টিং রিলেটেড পোস্ট করবেন, বিভিন্ন ওয়েবসাইট আছে বা বিভিন্ন বুকস আছে, বুকসের যে পিডিএফ গুলো পাওয়া যায় গুগলে, সেখান থেকে বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে আপনারা এই ডকুমেন্টগুলো রেডি করে পোস্ট করবেন। এই ছিল বেসিক, মানে মেনটুকু বললাম, আরো ডিটেলসে যখন আপনাদের ক্লাস হবে তখন বলে দিবে। আচ্ছা, আমি হচ্ছে জিরো ওয়ানে আগের ক্লাসে অ্যাকাউন্ট ওপেন করাটা দেখিয়েছি, আজকে বাকিটুকু দেখাবো। যেমন জেরোর আরো কিছু সেটিংস বাকি আছে সেটা দেখাবো। দেন আগের ক্লাসে আমরা ইউজার সেটিংস দেখেছি, ট্যাক্স সেটিংটা আজকে দেখবো। দেন চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করা দেখবো, কিভাবে ম্যানুয়ালি করতে হয় এবং কিভাবে ইম্পোর্ট করে করতে হয়। এবং আমরা কন্ট্যাক্ট অ্যাড করা দেখবো, কন্ট্যাক্টও কিভাবে ম্যানুয়ালি অ্যাড করতে হয় সেটাও দেখবো এবং কিভাবে ইম্পোর্ট করতে হয় সেটাও দেখবো। তো ফার্স্টে আমরা চলে যাব, এটা দেখেন আপনাদের ই কমার্স বুককিপিং এর সাথে ব্যাংক লোন দেখাবো। দেন ফার্স্টে হচ্ছে আমরা লগ ইন করবো, সবার তো অ্যাকাউন্ট ওপেন হয়েছে জিরোতে। আমারটা হচ্ছে না, নাম্বার দিতেছি, বলতেছে ভ্যালিড নাম্বার দিতে, কিন্তু আমি তো আমার নাম্বারটাই দিতেছি। আচ্ছা, ক্লাস শেষ হলে এখানে বসে ওপেন করবেন। কোথায় কান্ট্রি কোড দিয়েছেন?
ভ্যালিড নাম্বার যদি চাই কান্ট্রি একবার আবার সিলেক্ট করবেন বাংলাদেশ সিলেক্ট করে কান্ট্রি কোড দিয়েছেন? তো কান্ট্রি কোড না দিলে কিভাবে হবে? তাই আচ্ছা বাংলাদেশে চুজ করছি আমি। আচ্ছা আচ্ছা আমি দেখব। তো আবার আমরা সেটিংসে চলে যাই। ফাইলস আমরা অর্গানাইজেশন ডিটেলস দেখেছি, ইউজার সেটিং দেখেছি। এবার আমি ইনভয়েস সেটিং এ চলে যাব। ইনভয়েস সেটিং এ যাওয়ার পর এই যে একটা টেমপ্লেট দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড। আমরা যখন কোনো ইনভয়েস করি, ইনভয়েস কি প্রিন্ট করি, একটা ডিজাইন থাকে। এই ডিজাইনটা সফটওয়্যার থেকে প্রোভাইড করা হয়েছে। সো আমরা দেখব যে কিভাবে নিজেরা কাস্টমাইজ করে ডিজাইন বানানো যায়। এটা সফটওয়্যার থেকে প্রোভাইড করেছে। আমরা যদি অপশনে ক্লিক করি, এখান থেকে আমরা এডিট করতে পারবো, কপি করতে পারবো, লোগো আপলোড করতে পারবো, প্রিভিউ করে দেখতে পারবো যে ডিজাইনটা আসলে কেমন। এটা হচ্ছে পিসিতে এমন দেখাবে, প্লাস আমরা যদি ফোনে দেখি, স্মার্টফোনে, তাহলে আমাদের ইনভয়েসটা দেখতে এমন হবে। এখানে কি কোনো ডিলিট অপশন আছে? আমি যখন ডিজাইন ক্রিয়েট করব তখন ডিলিট অপশন অটোমেটিক চলে আসবে, কারণ যেহেতু আমার একটা ডিজাইন আছে, আমি যদি ডিলিট করে দেই তাহলে কি আমার আর কোনো টেমপ্লেট থাকবে? বাট যখন আমার একাধিক ডিজাইন থাকবে তখন আমি ডিলিট করতে পারবো। ফার্স্টে আমরা এই যে নিউ ব্র্যান্ডিং থিম লেখা আছে ড্রপ ডাউনে ক্লিক করব। এখানে আমরা স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছি, কাস্টমাইজ করতে পারবো। সো আমি এখানে ক্লিক করলাম নিউ ব্র্যান্ডিং থিম। ক্লিক করার পর আমরা কুইক বুকসেরটা যখন করেছি কাস্টমাইজ করে, ওইটা লুকস কিন্তু একরকম ছিল এবং জেরোটা টোটালি ডিফারেন্ট। এখানে আমাদের বেশি কিছু চেঞ্জ করতে হবে না। ফার্স্টে আমরা নেম দিব। আমি যে কাস্টমাইজ করে তৈরি করবো একটা ইনভয়েস, এটার নাম কি হবে? যেমন আমি এটার নাম অ্যাড করলাম প্রিমিয়াম। একটা স্ট্যান্ডার্ড ছিল, আমি এটার নাম দিলাম প্রিমিয়াম। আমার পেজ সাইজ কি হবে? এখানে আমি A4 সিলেক্ট করলাম। দেন এখানে যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় চেঞ্জ করতে পারবেন। আমি ফ্রন্ট চেঞ্জ করব, যেমন আমি ফ্রন্ট চেঞ্জ করে টাইমস নিউ রোমান রাখলাম। ফ্রন্ট সাইজটা চেঞ্জ করে দিব, আমি 10 রাখলাম। ডিফল্ট ইনভয়েস টাইটেল, আমার ড্রাফট ইনভয়েস টাইটেল, আমার ইনভয়েস যদি ড্রাফটে থাকে তাহলে ইনভয়েসের উপর লেখা থাকবে ড্রাফট ইনভয়েস। আমার ইনভয়েস যদি অ্যাপ্রুভ হয় তাহলে ট্যাক্স ইনভয়েস লেখা থাকবে। বাট আমি এটা চেঞ্জ করে আমি সেলস ইনভয়েস দিয়ে দিব। আপনাদের যখন অনেক সময় আমি ইনভয়েস ইম্পোর্টের জন্য কোনো ডকুমেন্ট বা কোনো কিছু দিব, তখন দেখবেন ইনভয়েস কেন করি আমরা? সেলসের সময় করি। সো সেলস ইনভয়েস আমরা বলতে পারি। দেখবেন ট্যাক্স ইনভয়েস লেখা আছে। এটা কেন লেখা? কারণ তাদের সেটিংটা তারা চেঞ্জ করেনি। সফটওয়্যার থেকে ট্যাক্স ইনভয়েস লেখা ছিল, এর জন্য ট্যাক্স ইনভয়েস লিখে এসেছে প্রিন্ট করার সময়। যদি ওভারডিউ হয়ে যায় ইনভয়েস টাইটেল, তখন আমরা এটাটাও আমরা সেলস ইনভয়েস রাখলাম। এখানে আপনি ওভারডিউ সেলস ইনভয়েস রাখতে পারেন। ক্রেডিট নোটের ক্ষেত্রে টাইটেল ক্রেডিট নোট, ঠিক আছে, এটা আমার চেঞ্জ করার প্রয়োজন নেই। স্টেটমেন্টের ক্ষেত্রে টাইটেল স্টেটমেন্ট থাকবে। ড্রাফট পারচেস অর্ডারের ক্ষেত্রে ড্রাফট পারচেস অর্ডার টাইটেল পারচেস অর্ডার। আমার এখানে সবকিছু ঠিক আছে, সো আমি আর কোনো কিছু চেঞ্জ করছি না। এরপর আমি কি আমার ইনভয়েসে ট্যাক্স নাম্বার শো করাবো কি করাবো না? আমি যদি এটা টিক মার্ক দেই তাহলে শো করবে, আর টিক মার্ক না দিলে শো করবে না। আমি যদি শো আইটেম কোডে ক্লিক করি, আমার প্রত্যেকটা প্রোডাক্টের কি একটা আইটেম কোড থাকে, কোডটা শো করবে। আমি যদি লোগো শো করতে চাই, যে শো লোগোতে যদি ক্লিক করে আমার ইনভয়েসে শো করবে, আর হাইড করে দিলে করবে না। ডিসকাউন্ট, আমরা তো অনেক সময় ডিসকাউন্ট দিয়ে থাকি যখন প্রোডাক্ট সেল করে থাকি। তো এই ডিসকাউন্টটা যদি আমি হাইড ডিসকাউন্টে ক্লিক করি তাহলে আমার ইনভয়েসে ডিসকাউন্ট নামের কোনো কলাম আমি দেখতে পারবো না। আমি যদি কন্ট্যাক্ট নাম্বার শো করাতে চাই, আমি এখানে শোতে ক্লিক করলে শো করবে, টিকমার্ক উঠিয়ে দিলে শো করবে না। এখানে আমি আর কোনো কিছু চেঞ্জ করব না। আমার যদি পেমেন্টের জন্য কোনো নির্দিষ্ট পেপাল বা ব্যাংক ক্রেডিট কার্ড যদি থাকে, সেক্ষেত্রে আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। নর্মালি একটা কোম্পানি যখন বিভিন্ন কাস্টমারদের কাছে থেকে পেমেন্ট পায়, বিভিন্ন ব্যাংকের মাধ্যমে পেয়ে থাকে, কিন্তু তারা যখন পেমেন্টগুলো করে থাকে তাদের নির্দিষ্ট একটা বা দুইটা ব্যাংক থাকে বা 2-3টা অ্যাকাউন্ট থাকে, এর মাধ্যমে করে। বাট যখন কাস্টমারদের কাছে পেমেন্ট পাচ্ছে, বিভিন্ন কাস্টমারদের কাছে বিভিন্ন ব্যাংক থেকে তো দিচ্ছে। সো যখন কোম্পানি কোনো সাপ্লায়ারকে পেমেন্ট করবে, পেমেন্টের জন্য সে কোন ক্রেডিট কার্ডটা ইউজ করবে, কোন পেপালটা ইউজ করবে, কোন ব্যাংকটা ইউজ করবে, এরকম যদি কোনো নির্দিষ্ট ব্যাংক ক্রেডিট কার্ড পেপাল থাকে
তাহলে সেটা এখান থেকে সিলেক্ট করে দেওয়া যাবে। দেন তাদের যদি কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে কোটের ক্ষেত্রে, ইনভয়েসের ক্ষেত্রে, সেটা এখানে নোট হিসেবে দিয়ে দেওয়া যাবে। সো এই হচ্ছে আমাদের বেসিক। এখন আমি সেভ করে দিব। এখন যদি আমি একটু নিচে চলে আসি, এই যে আমি একটা টেমপ্লেট তৈরি করেছি, টেমপ্লেটের নাম দিয়েছি কি প্রিমিয়াম, এটা ক্রিয়েট হয়েছে। এখন যদি আমি একটু অপশনের ড্রপডাউনে ক্লিক করি, এখন কিন্তু আমার ডিলিট অপশনটা চলে এসেছে। আগে ছিল না, কারণ আগে আমার একটা ডিজাইনই ছিল, আমি ডিলিট করলে তো আমার কোনো ডিজাইন অবশিষ্ট থাকবে না। এইভাবে আপনারা আরেকটা টেমপ্লেট তৈরি করবেন। দেন আমরা যদি ডিফল্ট সেটিং এ চলে আসি, এখানে ডিউ ডেট, বিলের ক্ষেত্রে, ইনভয়েসের ক্ষেত্রে আমরা কি দিব, আমি এখান থেকে সিলেক্ট করি ডেজ আফটার দ্য বিল ডেট। যেমন আমি এখানে ডিউ ডেট, এখানে আমি 30 ডেজ অ্যাড করে দিলাম, বাট আমরা যখন বিল করব বা ইনভয়েস করব এটা কিন্তু চেঞ্জ করা যায়। এখানে আমি 45 ডেজ দিয়ে দিলাম, ডেজ আফটার দ্য ইনভয়েস ডেট। এবং আমরা যখন ইনভয়েস করব, ইনভয়েসের নাম্বারটা কিভাবে আসবে, ইনভয়েসের নাম্বার, পারচেস অর্ডার, কোটেশনের নাম্বার, এই নাম্বারগুলো কিন্তু আমাদেরকে ম্যানুয়ালি অ্যাড করতে হবে না, সফটওয়্যার থেকে এই নাম্বারগুলো প্রোভাইড করা হবে। সো নাম্বারগুলো 001, 002 এইভাবে আসবে, এটা এখানে দেওয়া আছে। এখন আমরা যদি একটু খেয়াল করি, এখানে ইনভয়েসের নাম্বার দেওয়া আছে, পারচেস অর্ডারের নাম্বার দেওয়া আছে, ড্রাফটের নাম্বার দেওয়া আছে, কিন্তু বিলের কোনো অপশন আমরা দেখতে পাচ্ছি? কেন নেই? বিলের নাম্বারটা কি সফটওয়্যার থেকে প্রোভাইড করবে? সাপ্লায়ার আমাকে যে ইনভয়েস নাম্বার দিবে সেটা কিন্তু আমরা বিল এন্ট্রি করব, এর জন্য নেই। এবং ক্রেডিট নোট প্রিফিক্স, এখানে কোনো নেক্সট নাম্বার দেওয়া নেই। কেন দেওয়া নেই? আমার ইনভয়েসের সাথে ক্রেডিট নোট কালেক্টেড। হ্যাঁ, আমি যখন কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করব, আমি যদি 10টা ইনভয়েস করার পর একটা ক্রেডিট নোট করি, ক্রেডিট নোটের নাম্বার 11 হবে। কজ দেখা গেল আমার অনেকগুলো ইনভয়েস করার পর যখনই কোনো কাস্টমার প্রোডাক্ট ফেরত দিবে, আমি ইনভয়েসের এগেনস্টে ক্রেডিট নোট করব। সো আমি 100টা ইনভয়েসের করার পর যদি আমি একটা ক্রেডিট নোট করে থাকি, 101 হবে ক্রেডিট নোট নাম্বার। সো ইনভয়েসের নাম্বারের সাথে সাথে অলওয়েজ ক্রেডিট নোটের নাম্বারটা ট্র্যাকিং হবে, এর জন্য এখানে ক্রেডিট নোটের নাম্বার দেওয়া নেই। কোটেশন, কোটেশনের একটা এক্সপায়ারি ডেট কবে হবে এটা আমরা এখানে সেট করে দিব। আমরা কোটেশন করা মানে কি, এর আগে আমরা কি এস্টিমেট করেছি, এস্টিমেট, কোটেশন, ওয়ার্ক অর্ডার, প্রোফর্মা ইনভয়েস, সেলস ইনভয়েস সবকিছুই কি সেম। সো এখানে আমরা একটা ডিউ ডেট দিয়ে দিব, যেমন এখানে আমি 45 ডেজ দিয়ে দিলাম, ডেজ আফটার দ্য কোড ডেট। কোড ডেট যেদিন ছিল তারপর 45 ডেজ হচ্ছে, 45 ডেজ পরে এটা এক্সপায়ারি হয়ে যাবে, বা এটা আমি আরো চেঞ্জ করতে পারি, আমি এখানে 60 ডেজ দিয়ে দিলাম। কোটেশন কখন করতে বলে, দেখা যায় কোনো কাস্টমার প্রথমবার ব্লুবেল পিসির কাছ থেকে কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট বা যে কোনো প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছে। সো প্রোডাক্ট পারচেস করার আগে তারা একটা কোটেশন দিল, তারা কোন কোন প্রোডাক্টগুলো নিতে চাচ্ছে, প্রোডাক্টের প্রাইস রেঞ্জ কেমন, এসব কিছু দিয়ে আমরা তাকে একটা কোটেশন সেন্ড করব। তো কোটেশন সেন্ড করার পর সে যদি প্রোডাক্ট নিতে চায় তখন সেই কোটেশনটা একসেপ্ট করবে, আর যদি একসেপ্ট না করে তখন এটা কতদিন পর ক্লোজ হয়ে যাবে, এখানে আমি 60 ডেজ সিলেক্ট করে দিয়েছি। এখন আমি সেভ করে দিব। সো এই পার্টটাতে যখন আসবেন আপনারা এই সেটিংগুলো করবেন, করে এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং এটার নাম থাকবে হচ্ছে ডিফল্ট সেটিংস। এটা আমি সেভ করে দিব। এরপরে চলে আসি পেমেন্ট সার্ভিস। এখানে খুব বেশি একটা কিছু নেই। এখানে হচ্ছে আমাদের অনলাইনে কানেক্ট করতে হবে, আমার ভিসা কার্ড, মাস্টার কার্ড, দেন হচ্ছে পেপাল, ব্যাংক কানেক্ট করতে পারবো। সো আমাদের এর জন্য রিয়েল ইনফরমেশন লাগবে, যেহেতু নেই এটা আমরা কানেক্ট করতে পারছি না। সো আমরা ব্যাকে চলে যাই। এরপরে ইনভয়েস রিমাইন্ডার, ইমেল কাস্টমার হোয়েন অ্যান ইনভয়েস। আচ্ছা, যদি ওভারডিউ হয়ে যায়, ওভারডিউ হওয়ার এটা আমরা এডিট করে দিই, ওভারডিউ বাই বা ডিউ ইন। দেখা যায় ওভারডিউ হয়ে যাচ্ছে, সে এখনো পেমেন্ট করেনি,
তাকে 7 দিনের মধ্যে আমি একটা মেইল তার কাছে চলে যাবে এটা সেট করে দিতে পারবো। দেন 40 ডেজ দেওয়া আছে। এখান থেকে আমরা আরো রিমাইন্ডার অ্যাড করতে পারবো, যেমন 3। এটা জাস্ট একটা সফট রিমাইন্ডার তাকে দেওয়া যে তার পেমেন্টগুলো এখনো হয়নি, পেমেন্ট করে দিতে। কিন্তু দেখা গেল এটা তো যদি আমি সেট করে দিই তাহলে তো সবার কাছে অটোমেটিক কি যেতে থাকবে না। দেখা গেল কোনো কাস্টমারের কাছে আমি $1 পাই জাস্ট, হ্যাঁ, $1 জন্য যদি আমি তাকে রিমাইন্ডার দিই তুমি আমার $1 পেমেন্ট করে দাও, এটা কি ভালো দেখায়? বা $5 পাই তার কাছে, তো আমি যদি সফটওয়্যারে সেট করে রাখি যতক্ষণ পর্যন্ত না আমি তার পেমেন্ট পাচ্ছি এটা কিন্তু তার কাছে মেল যেতে থাকবে। তো আমি এখানে একটা সেট করে দিতে পারি $5 বা $10 পর্যন্ত যদি ডিউ থাকে এর মধ্যে কোনো কাস্টমারের কাছে এই রিমাইন্ডারটা যাবে না। এভাবে আমরা একটা সেট করে দিতে পারি। সো এই পার্টটা আমরা সেভ করে দিব। তো আমার সফটওয়্যার অটোমেটিক আমি যেই যে কাস্টমারদের কাছ থেকে পেমেন্ট পাবো, এখনো পেমেন্ট করেনি, আমি যেই যে ডেগুলো সিলেক্ট করে দিয়েছি এই দিনে হচ্ছে তার কাছে অটোমেটিক একটা মেল সেন্ড করবে। এবং যদি এমন হয় যে তার কাছে আমি $10 পাই, $10 উপরে যদি পাই $11, তখন তার কাছে একটা মেল যাবে। বাট $10 থেকে শুরু করে যত নিচ পর্যন্ত আছে তখন আর তার কাছে মেল যাবে না। এই ছিল আমাদের এই 4টা সেটিং। আমরা আবার অর্গানাইজেশন সেটিং এ চলে যাই। ইমেল সেটিং এ হচ্ছে আমরা কাস্টমারের কাছে যখন মেলটা পাঠাবো, তো মেলটা কিভাবে পাঠাবো এগুলো আমরা সেট করে দিতে পারি। ভিতরে রাইটিং বা যে কোনো কিছু হবে, এটার প্রয়োজন নেই। আমি চলে যাই হচ্ছে, এবার আমরা ট্যাক্স সেটিং দেখবো। তো ট্যাক্সের ক্ষেত্রে আমরা যখন কুইকবুকসে করেছিলাম, সেলসের ক্ষেত্রে পারচেসের ক্ষেত্রে একটা রেট করেছিলাম। আমরা যখন ইনভয়েস করেছি তখন যেই রেটটা আমরা একটা রেট সেট করার পর আমরা সেটা ইনভয়েসেও ইউজ করতে পেরেছি, বিলেও ইউজ করতে পেরেছি। আমাদের কিন্তু আলাদা করে করতে হয়নি, একই রেট দুইবার অ্যাড করতে হয়নি। কিন্তু জেরো সফটওয়্যারে এটা মনে রাখতে হবে আমাদেরকে দুইবার অ্যাড করতে হবে। একটা অ্যাড করতে হবে সেলসের জন্য আর একটা অ্যাড করতে হবে পারচেসের জন্য। তো এই অপশনটা আমরা কোথায় পাবো? অ্যাকাউন্টিং এর আন্ডারে আমরা অ্যাডভান্সড মেনুতে চলে যাব। অ্যাডভান্সড মেনুতে যাওয়ার পর আমরা ট্যাক্স রেটটা পাবো। তো আমি এখানে ক্লিক করার পর কিন্তু সাথে সাথে চলে এসেছে। নিচে চলে আসার কারণ কি, আমি এটা স্টার মার্ক করে রেখেছি, এর জন্য চলে এসেছে। সো আমি ট্যাক্স রেটে চলে যাব। ট্যাক্স রেটে যাওয়ার পর এখানে আমরা কিছু রেট দেখতে পাচ্ছি। আচ্ছা, যেই রেটগুলো লক করা আছে এটা আমরা চাইলেও ডিলিট করতে পারবো না, আর যেগুলো লক করা নেই সেগুলো আমরা ডিলিট করতে পারবো। এখানে যেহেতু আমরা ইউকের কোম্পানি ওপেন করেছি, ইউকের যে রেটগুলো ছিল অটোমেটিক আমার সফটওয়্যারে সেট করে দেওয়া আছে। আমি যদি অস্ট্রেলিয়ার ওপেন করতাম বা ইউএস এর ওপেন করতাম, আমি যে কোনো কান্ট্রির ওপেন করি না কেন তাদের যে রেটগুলো থাকে সফটওয়্যার অটোমেটিক আমাকে প্রোভাইড করে দিবে। এখন আমাকে যদি অ্যাড করতে হয় আমি কিভাবে অ্যাড করবো? আমি এই পার্টটাকে একটু ডুপ্লিকেট করে নিই। এটা খুব ইজি অ্যাড করার জন্য। কুইকবুকসের চাইতে জেরোতে হচ্ছে অ্যাড করাটা ইজি। কুইকবুকসে আমাদের ট্যাক্স নিয়ে অনেক সেটিং করতে হয়, আমাদের জেরো সফটওয়্যারে এসে এত বেশি কাজ করতে হবে না। আমরা যখন কান্ট্রি সিলেক্ট করেছি অনেক কিছু সফটওয়্যার অটোমেটিক নিয়ে নিয়েছে। সো আমরা ফার্স্টে নিউ ট্যাক্স রেটে ক্লিক করব। ক্লিক করার পর ট্যাক্স রেট ডিসপ্লে নেম দিতে হবে। তো আমি এখান থেকে সফটওয়্যার থেকে একটা করে নিচ্ছি। ফার্স্টে হচ্ছে আমি এক্সপেন্সের জন্য ক্রিয়েট করব। এটা আমি দিব হচ্ছে 10%। এখন আমাদের সেলস করলে কি এক্সপেন্স হয় নাকি পারচেস করলে? অবশ্যই পারচেস করলে পারচেস। এখানে আমরা দিয়ে দিব হচ্ছে, এটা কত দিয়েছি? 10। এবার সেভ করে দিব। আচ্ছা, এটা আমি এক্সপেন্সের জন্য অ্যাড করেছি। তো আমি যে প্রোডাক্ট সাপ্লায়ার কাছ থেকে পারচেস করেছি 10% ভ্যাট দিয়েছি। তো একই প্রোডাক্ট যখন আমি কাস্টমারের কাছে সেল করব তার কাছ থেকে কি 10% ভ্যাট নিব। তো আমাকে অবশ্যই আবার কি 10% ভ্যাট অ্যাড করতে হবে ইনকামের আন্ডারে। এই জন্য আবার আমি নিউ ট্যাক্স রেটে চলে যাব। নিউ ট্যাক্স রেটে যাওয়ার পর আমি এখান থেকে কপি করে নিই। এখানে আমি ভ্যাট অন ইনকামটা অ্যাড করব। এখানে হবে 10%। আমরা সেল করলে আমাদের ইনকাম হয় এবং এখানে আমি 10 অ্যাড করে দিব। এবার সেভ।
এই যে আমার 10% অ্যাড হয়ে গিয়েছে। আর যদি আমাকে ডিলিট করতে হয় আমি এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে ডিলিটে ক্লিক করে আমি ডিলিট করতে পারবো। বাট এই যে লক করাগুলো কিন্তু আমি চাইলেও ডিলিট করতে পারবো না। এইভাবে রেটগুলো অ্যাড করতে হবে, দুইবার অ্যাড করতে হবে। কুইকবুকস আমরা একবার অ্যাড করেছি, জেরো সফটওয়্যারে দুইবার অ্যাড করছি, একবার ইনকামের জন্য আরেকবার এক্সপেন্সের জন্য। আপনারা যখন অ্যাড করবেন, অ্যাড করার পর এই পার্টটুকুর যখন স্ক্রিন এটা জমা দিবেন, এখানে কিন্তু প্রিন্ট করার কোনো অপশন নেই। সেক্ষেত্রে আপনারা Ctrl+P দিয়ে এইটার একটা পিডিএফ আপনারা ডাউনলোড করে দিয়ে দিবেন অ্যাসাইনমেন্ট ডকুমেন্টে। সো এখানে আমি 10% অ্যাড করেছি, আমি আপনাদের আরো কয়েকটা রেট দিব, আপনারা অ্যাড করে করে করবেন। এবং অ্যাসাইনমেন্ট করার সময় যদি নতুন কোনো রেট আসে তখন এই ট্যাক্স রেটে চলে আসতে হবে, নিউ ট্যাক্স রেটে গিয়ে অ্যাড করতে হবে। কুইকবুকসে কিন্তু প্রত্যেকটা ট্যাক্স রেট অ্যাড করতে গেলে আমাদের হচ্ছে অনেক কিছু সেটিং করতে হয়েছে, বাট এখানে খুব ইজিলি করা যাচ্ছে, করতে হচ্ছে না। যখন আমরা কোম্পানি ওপেন করেছি, কান্ট্রি সিলেক্ট করেছি, অটোমেটিক ওই দেশের যে রুলস রেগুলেশনগুলো আছে সফটওয়্যার এগুলো ট্র্যাক করে নিয়েছে। যেমন এখানে ভ্যাট আসছে, এটা হচ্ছে ইউকে। যখন আমরা ইউএসএ টা করবো, ইউএসএ তে হচ্ছে সেলস ট্যাক্স বলা হয়, তখন সেলস ট্যাক্স আসবে, তাদের যে রুলস গুলো আছে সেই রুলস গুলো এখানে চলে আসবে, তাদের যে রেট গুলো আছে। ট্যাক্স রেট ক্লিয়ার সবার? আচ্ছা, এরপরে আমরা চলে যাব চার্ট অফ অ্যাকাউন্টসে। হ্যালো, ক্লাস নিচ্ছি। আচ্ছা, আপনারা যখন কুইকবুক সফটওয়্যারে করেছেন, অনেকেই কিন্তু আইডেন্টিফাই করতে পারতেন না যে কোনটা আসলে কি হবে, ডিটেল টাইপ অনেক ভুল হতো। দেন এখানে সেই ভুলটা কম হবে, এখানে আইডেন্টিফাই করাটা একটু ইজি। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আমরা কুইকবুকসে কি ম্যানুয়ালি অ্যাড করতে পারি, যে কোনো সময় মনের ইচ্ছা মতো ইম্পোর্ট করতে পারি না? যে কোনো সময় কিন্তু কুইকবুক সফটওয়্যারে চার্ট অফ অ্যাকাউন্ট ইম্পোর্ট করা যায়, কিন্তু জেরো সফটওয়্যারে আপনি এই কাজটা করতে পারবেন না। মনে করেন আপনাকে কোনো একটা ক্লায়েন্ট কাজ দিল, ক্লায়েন্ট রানিং কোম্পানিতে আপনাকে কাজ দিল, কাজ দেওয়ার পর আপনাকে 20টা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতে বললো। সো আপনি ভাবলেন আমি 20টা একটা একটা করে অ্যাড করবো, আমি এর চেয়ে ভালো ইম্পোর্ট করে দিই। কিন্তু আপনি যখন ইম্পোর্ট করবেন, ক্লায়েন্টের আগে সফটওয়্যারে যতগুলো চার্ট অফ অ্যাকাউন্ট ছিল সব চলে যাবে। এটা নোট করে রাখবেন ভালো করে। জেরো সফটওয়্যারে যখন আমরা কাজ করব, যদি এমন হয় আমি নিউ করে একটা কোম্পানি ক্রিয়েট করেছি, তখনই কেবলমাত্র আমি চার্ট অফ অ্যাকাউন্ট ইম্পোর্ট করতে পারবো, একবারই ইম্পোর্ট করতে পারবো, প্রথমবার। এরপরে আমি যদি কোনো রানিং কোম্পানিতে চার্ট অফ অ্যাকাউন্ট ইম্পোর্ট করি, তাহলে আমার সফটওয়্যারে যত চার্ট অফ অ্যাকাউন্ট ম্যানুয়ালি আমি অ্যাড করেছি আগে ছিল, সব কি হবে, চলে যাবে, কোনো ডেটা থাকবে না। সো এটা নোট, জেরো সফটওয়্যার রানিং কোম্পানিতে কখনো চার্ট অফ অ্যাকাউন্ট ইম্পোর্ট করা যাবে না। হ্যাঁ, কেবলমাত্র নিউ ফ্রেশ কোন একটা কোম্পানিতে আমরা ডেটা মাইগ্রেশন করে নিয়ে আসছি বা নিউ কোম্পানি ওপেন করেছি তখনই পারবো প্রথমবার, এরপরে আর করা যাবে না। হ্যাঁ, ম্যানুয়ালি অবশ্যই করা যাবে। এই যে আমরা চার্ট অফ অ্যাকাউন্টে চলে এসেছি, আমরা দেখি এই সেন্টারটাতে আমাদের এখানে কি কি আছে। এখানে অল অ্যাকাউন্টস এর আন্ডারে আমরা সবগুলো অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। এখানে অ্যাসেট আলাদা করে দেওয়া আছে, আমাদের লাইবিলিটি গুলো আলাদা করে দেওয়া আছে, ইকুইটি, এক্সপেন্স, রেভিনিউ, আর্কাইভ। আচ্ছা, আর্কাইভটা আসলে কি? কোন একটা চার্ট অফ অ্যাকাউন্ট যেটা আমি আগে ইউজ করতাম বাট এখন এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে না, আমি কি সেটা ডিলিট করে দিব? যদি ডিলিট করে দেই, এই যে আমার রিপোর্ট গুলো আছে, রিপোর্ট থেকে কি চলে যাবে না? রিপোর্ট ভুল হয়ে যাবে। তো এর জন্য তখন আমি এটা কি করবো, আর্কাইভে রেখে দিতে পারবো। তো অ্যাড অ্যাকাউন্টে গিয়ে আমাদের যতগুলো চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতে হয় আমরা অ্যাড অ্যাকাউন্টে গিয়ে করব। কিন্তু যখনই আমাদের কোনো ব্যাংক, পেপাল, ক্রেডিট কার্ড, ইভেন পিটি ক্যাশ অ্যাড করতে হবে, তখন আমরা অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে করব। এছাড়া যত চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতে হয় আমরা সবসময় কোথায় চলে যাব, অ্যাড অ্যাকাউন্টে। এটা নোট, যে কোনো ব্যাংক, পেপাল, ক্রেডিট কার্ড, ইভেন পিটি ক্যাশ আমরা অ্যাড অ্যাকাউন্টে গিয়ে অ্যাড করব। প্রিন্ট পিডিএফ এ গিয়ে প্রিন্ট করতে পারবো, আমরা ইম্পোর্ট করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো। আর ইম্পোর্ট কেবলমাত্র আমরা একবারই করব, কোনো রানিং কোম্পানিতে মনের ভুলও করা যাবে না। ডিলিট করা যাবে,
আর্কাইভে রাখা যাবে, ট্যাক্স রেট চেঞ্জ করা যাবে, আর এখান থেকে আমরা হচ্ছে সার্চ করতে পারবো। এই ট্যাক্স রেট চেঞ্জ করাটা মানে কি, যখন আমি একটা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করে দিচ্ছি, এই হেডের এগেনস্টে আমি সবসময় কি পরিমাণ ভ্যাট চার্জ করব এটা আমি অ্যাড করে দিতে পারি। আবার চাইলে কাস্টমাইজ করেও সিলেক্ট করে নেওয়া যায়। এবং আমার চার্ট অফ অ্যাকাউন্টের যে হেডের ব্যালেন্সগুলো থাকে আমার এখানে শো করবে। তো আমরা কি কুইকবুকসে একটা কোড ইউজ করেছিলাম, জেরো সফটওয়্যারে কোড ইউজ করব, কোন কোড ইউজ করব, কতগুলো ডিজিট ইউজ করতে হবে, কিভাবে বুঝবো, সফটওয়্যার থেকে আমাকে দিয়ে দিয়েছে। আমাকে সফটওয়্যার থেকে ফলো করে করতে হবে। আমি যদি অ্যাসেটে চলে আসি, এখানে যে কারেন্ট অ্যাসেটগুলো ছিল, কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে তারা 6 দিয়ে স্টার্ট করেছে। এখানে তারা তিনটা ডিজিট ফলো করেছে, তো আমাকেও সবসময় তিনটা ডিজিট ফলো করতে হবে। এখানে তারা 610 দিয়েছে, 612 দিয়েছে, 611 দিয়েছে। আমি আরেকটা কারেন্ট অ্যাসেট অ্যাড করতে পারি 612 দিয়ে। তো যেই নাম্বারগুলো অ্যাভেলেবেল আছে আমরা সেই নাম্বারগুলো ইউজ করব। দেন ফিক্সড অ্যাসেট তারা স্টার্ট করেছে 7 দিয়ে। তো আমিও যখন কোনো ফিক্সড অ্যাসেট অ্যাড করব আমাকে 7 দিয়ে স্টার্ট করতে হবে এবং এমন একটা নাম্বার সিলেক্ট করতে হবে যেটা অ্যাভেলেবেল। লাইবিলিটিতে যদি চলে আসি, এখানে কারেন্ট লাইবিলিটিতে নন কারেন্ট লাইবিলিটি, যে তারা যেই কোড নাম্বারটা ইউজ করেছে 8 দিয়ে স্টার্ট করেছে, 9 দিয়ে স্টার্ট করেছে, আমাদেরকেও সেম ভাবে করতে হবে। এভাবে প্রত্যেকটা দেওয়া আছে। আর যখন আমরা অল অ্যাকাউন্টে চলে আসবো আমরা এখানে আমাদের যত অ্যাকাউন্ট আছে আমরা সব দেখতে পারবো। ফার্স্টে আমি ডকুমেন্টটা অন করি। দেখবেন আমি ফার্স্টে ম্যানুয়ালি কিছু অ্যাড করবো, অ্যাড করার পর যখন ইম্পোর্ট করবে এই যে আমি যে ম্যানুয়ালি অ্যাড করেছি সেগুলো আর থাকবে না। সো ফার্স্টে আমি কিছু ম্যানুয়ালি অ্যাড করে নিই। যেমন আমি এক্সপেন্স অ্যাড করি কিছু। আচ্ছা, তো যে কোনো চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করার আগে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা নেমটা কপি করে সার্চ করে দেখব যে এই নামে আমাদের কোনো চার্ট অফ অ্যাকাউন্ট সফটওয়্যারে আছে কিনা। যদি থাকে ক্রিয়েট করব না, যদি না থাকে ক্রিয়েট করে নিতে হবে। তো আমি এটাকে একটু ডুপ্লিকেট করি। তো চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করার প্রথম ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পর টাইপ সিলেক্ট করতে হবে। আমি এখন অ্যাড করব হচ্ছে এক্সপেন্স। এক্সপেন্স সিলেক্ট করলাম। কোড দিতে হবে। আমি সফটওয়্যার থেকে দেখে নিই যে এক্সপেন্সের জন্য তারা কোন কোড ইউজ করেছে। এখানে তারা 4 ইউজ করেছে, আমি 4 দিয়ে করব, 420। আচ্ছা, এই নাম্বারটা অ্যাভেলেবেল নেই, এটাতে এন্টারটেনমেন্ট অ্যাড করা আছে, সো আমি 421 দিই। এই নাম্বারটা অ্যাভেলেবেল আছে, আমাদের অলওয়েজ এখানে শো করবে নাম্বার কোনটা অ্যাভেলেবেল আছে কোনটা নেই। নেমটা আমি পেস্ট করে দিলাম। ডেসক্রিপশন দেওয়াটা ম্যান্ডেটরি না, আমি চাইলে দিতেও পারি নাও দিতে পারি। ট্যাক্স রেট আমি এখানে সিলেক্ট করব না, আমি নো ভ্যাট দিয়ে দিলাম, চাইলে সেট করে দিতে পারি। আচ্ছা, শো অন ড্যাশবোর্ড ওয়াচ লিস্ট, আমি যদি এইটাতে ক্লিক করি তাহলে কি হবে, আমরা হচ্ছে আমাদের যে ড্যাশবোর্ড ছিল, ড্যাশবোর্ডে আমরা কিছু চার্ট অফ অ্যাকাউন্টের হেড শো করাতে পারবো, যে হেডে কি পরিমাণ ব্যালেন্স আছে এটা শো করাতে পারবো। আমি যখন শো অন ড্যাশবোর্ড ওয়াচ লিস্ট সিলেক্ট করেছি, এটা আমি আমার ড্যাশবোর্ডে এটার ইম্প্যাক্ট দেখতে পারবো, কি পরিমাণ ব্যালেন্স আছে একটু বা এক্সপেন্স হয়েছে এটা আমি দেখতে পারবো। সো এখন আমি এটা সেভ করে দিলাম। আমার একটা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করা ডান। সো আমি কি আরো করে দেখাবো, আপনারা তো এইভাবে একটা একটা করে অ্যাড করতে পারবেন, কিন্তু ব্যাংকটা একটু অন্যরকম। আমি এবার ব্যাংক অ্যাড করে দেখাই। এখানে দেখেন এক্সপেন্স আছে অনেকগুলো অ্যাড করতে হবে, রেভিনিউ আছে অ্যাড করতে হবে, লাইবিলিটি আছে, দেন অ্যাসেট, ওনার্স ইকুইটি। আপনারা কুইকবুকসে করেছেন, আই থিঙ্ক জেরোতেও পারবেন। নাম্বারগুলো দেখে দেখে করতে হবে। এবার আমি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা দেখাই। যে কোনো চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করার জন্য অলওয়েজ কোথায় চলে যেতে হবে, অ্যাড অ্যাকাউন্টে। বাট যখনই আমরা কোনো ব্যাংক, ক্রেডিট কার্ড, পেপাল, ইভেন পিটি ক্যাশ অ্যাড করব, তখন আমরা চলে যাব অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট। অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে এসে আমাদের এখানে সার্চ করতে হবে আমরা কোন ব্যাংকটা করব। যেমন আমি আরবিএস ব্যাংক অ্যাড করব। আমার সার্চ অপশন আসেনি, সো আমি অ্যাড উইদাউট ব্যাংক ফিডে ক্লিক করব। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর সেকেন্ড স্টেপ হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। আমাকে ব্যাংকের নেম দিতে হবে, আমি আরবিএস ব্যাংক দিলাম। অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, সরি অ্যাকাউন্ট নেম।
আমি আরবিএস চেকিং অ্যাকাউন্ট ওপেন করব, দিলাম, আমাকে অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করতে হবে। এটা তো ক্রেডিট কার্ড না, সো আমি আদার্সটা সিলেক্ট করব, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, অ্যাকাউন্ট কোড। আমরা যখন কোনো ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, পেপাল, পিটি ক্যাশ যাই অ্যাড করব না কেন, আমাদের 3টা ডিজিট ইউজ করতে হবে এবং নাম্বার স্টার্ট হবে 1 দিয়ে, ঠিক আছে? ব্যাংকের ক্ষেত্রে যখন আমরা ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে কোনো ট্রানজাকশন অ্যাড করব, আমরা যদি নাম্বার দিতে চাই দিতে পারবো, আবার নাও দিতে চাইলে দিতে পারবো, এটা অপশনাল। বাট যদি নাম্বার দিই 3 ডিজিটের হবে এবং স্টার্টিংটা হবে 1 দিয়ে, এটা মনে রাখতে হবে। সো যেহেতু এটা আমার প্রথম, আমি 100 দিচ্ছি। আমাদের হোম কারেন্সি ব্রিটিশ পাউন্ড আছে। এখন আমি জাস্ট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আমি অ্যাড করে দিব। আমার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা ডান। এরপর আমি যদি একটা ক্রেডিট কার্ড অ্যাড করতে চাই, আমাকে অ্যাড অ্যাকাউন্টে চলে যেতে হবে। আচ্ছা, প্রথম দিকে কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বারগুলো তো পাবেন না, আপনারা গুগল থেকে, চ্যাটজিপিটি থেকে বা যে কোনো জায়গা থেকে জাস্ট একটা ডামি নাম্বার নিয়ে আপনারা অ্যাড করে দিবেন। আচ্ছা, আমি সার্চ দেওয়ার পর কিন্তু আমার এখানে শো করেনি, হ্যাঁ? অনেক সময় দেখবেন শো করে, শো করলে প্রবলেম নেই, আপনারা নেক্সটে গিয়ে গিয়ে জাস্ট করবেন, তাও আপনাকে ম্যানুয়ালি অ্যাড করতে হবে, অনলাইনে কানেক্ট করে কিছু করতে হবে না। কন্টিনিউতে ক্লিক করব। এখানে অ্যাকাউন্ট টাইপে এসে অবশ্যই আমাকে ক্রেডিট কার্ড সিলেক্ট করতে হবে, দেন ক্রেডিট কার্ড নাম্বার অ্যাড করতে হবে, অ্যাকাউন্ট কোড হচ্ছে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টের যে নাম্বারটা, দেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। আমার অ্যাকাউন্ট অ্যাড করা ডান। এই যে আমি একটা আরবিএস ব্যাংক অ্যাড করেছি, ক্রেডিট কার্ড অ্যাড করেছি, দেন 421 দিয়ে একটা অ্যাড করেছিলাম, যে অফিস এক্সপেন্স অ্যাড করেছি। তো এটা তো অ্যাড করা ডান। আমরা ম্যানুয়ালি কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখলাম, ক্লিয়ার সবার কাছে? এবার আমরা দেখব যে কিভাবে ইম্পোর্ট করতে হয়। ইম্পোর্ট করার জন্য ফার্স্টে আমরা ইম্পোর্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার 2টা ফরম্যাট দেওয়া আছে। একটা হচ্ছে আমার কোম্পানি যদি ভ্যাট রেজিস্টার হয় তাহলে আমাকে প্রথম সিএসভি ফাইলের এক্সাম্পল ফাইলটা ডাউনলোড করতে হবে। যদি নন ভ্যাট রেজিস্টার্ড হয়, যেমন আমার ইউকের কোম্পানি, সেক্ষেত্রে ইয়ারলি টার্নওভার যদি 85,000 পাউন্ডস অ্যাবভ বা প্লাস হয়ে থাকে, সেক্ষেত্রে আমার কোম্পানি তো ভ্যাট রেজিস্টার হবে। আমরা যেহেতু ভ্যাট রেট অ্যাড করেছি, তার মানে আমার কোম্পানি ভ্যাট রেজিস্টার্ড কোম্পানি। বাট আমরা একটু দুইটাই ডাউনলোড করে দেখি যে দেখতে কেমন। আমরা যদি এটা অন করি, আচ্ছা, কুইকবুকসে যখন আমরা কোনো একটা স্যাম্পল ফাইল, চার্ট অফ অ্যাকাউন্টের যখন স্যাম্পল ফাইল ডাউনলোড করি, আমাদের কি দামি ইনফরমেশন আসে না? বাট জেরো সফটওয়্যারে দামি ইনফরমেশন আসবে না। আপনার সফটওয়্যারে যতগুলো চার্ট অফ অ্যাকাউন্ট আছে সব এখানে চলে আসবে, বাট এখানে একটা জিনিস আসবে না, ব্যাংক আসবে না। আমি ব্যাংক অ্যাড করেছিলাম না, ব্যাংক আসেনি, বাট আমি যে এক্সপেন্স অ্যাড করেছি সেটা আসবে। আচ্ছা, আসার কথা ছিল, আসেনি। আচ্ছা, এখান থেকে কোনো ইনফরমেশন আমি ডিলিট করব না, হ্যাঁ? ডিলিট করলে কি হবে, এই যে আমি চার্ট অফ অ্যাকাউন্ট যখন অ্যাড করব, আমি একটু সফটওয়্যারে চলে আসি, আমার কিছু কিছু অ্যাকাউন্ট লক করা আছে, হ্যাঁ? আমি যদি কুইকবুকসের মতো সবগুলোকে ডামি ইনফরমেশন মনে করে ডিলিট করে দিয়ে নতুনগুলো এন্ট্রি করলে কি হবে, এই যে যেগুলো লক করা ছাড়া আমার সফটওয়্যার অ্যাড করা আছে, এগুলো আর থাকবে না, শুধু লক করাগুলোই থাকবে। বুঝেছেন? এই ইনফরমেশনগুলো আর থাকবে না। কিন্তু আমি যদি এই ইনফরমেশনগুলো রাখি, নতুনগুলো রাখি, এগুলো কি হবে, আবার রিপ্লেস হবে। এমন না যে দুইবার অ্যাড হচ্ছে, আগে যেগুলো ছিল ওই জায়গায় আবার এটা রিপ্লেস হবে এবং আমার নতুনগুলো অ্যাড হবে। তো জেরো সফটওয়্যার যখন আমরা কোনো চার্ট অফ অ্যাকাউন্ট ইম্পোর্ট করব, আমাদের যে স্যাম্পল ফাইলটা আসবে, স্যাম্পল ফাইলে কখনো কোনো দামি ইনফরমেশন আসবে না। আমাদের সফটওয়্যারে যে রিয়েল চার্ট অফ অ্যাকাউন্ট আছে সেই হেডগুলোই আসবে, এবং এই হেডের আন্ডারে, যেমন আমি যদি ওভারহেডে অ্যাড করি, ডিরেক্ট কস্টে বা রেভিনিউতে অ্যাড করি, আমাকে কলাম ইনসার্ট করে করে আমাকে অ্যাড করে নিতে হবে।
তো আমরা ইম্পোর্ট করার জন্য একটা ক্লায়েন্টের ডেটা অন করি। এখন ক্লায়েন্ট আমাদেরকে এমন একটা ডেটা প্রোভাইড করেছে, এই ডেটা থেকে তো নিয়ে তো কাজ করতে পারবো না, এখান থেকে কিন্তু কপি করা যাবে না। সো এটা আমরা দুইটা কাজ করতে পারি, এই পিডিএফ ফাইলটা হচ্ছে ডক ফাইলে ডাউনলোড করে কপি করতে পারি, অথবা আরেকটা কাজ করা যেতে পারে, এটাকে আমরা কনভার্ট করতে পারি। যেমন আমি এখন এটাকে এক্সেলে কনভার্ট করব যেন আমার কপি করতে ইজি হয়। আচ্ছা, কোথায় গেল? ফার্স্ট এটা আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পর পিডিএফ টু এক্সেল কনভার্টার, সো এটা কনভার্ট হচ্ছে। এখন এক্সেলে যে কনভার্ট করতে হবে তা না, আপনি যেইভাবে আপনার মনের মতো করে করে দিতে পারেন আপনি সেভাবে করবেন। আমি কনভার্টে ক্লিক করব। ডাউনলোড, সরি আমার তো ডাউনলোড হয়নি। এক্সপোর্ট অ্যাজ এক্সেল, না এটা তো আমি জাস্ট এখান থেকে যেন আমার কপি পেস্ট করতে, আচ্ছা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে। আমি এটা কনভার্ট কেন করছি, আচ্ছা আমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, এটা আমি কনভার্ট কেন করছি যেন এখান থেকে আমি কপি করে এন্ট্রি করতে পারি। আচ্ছা এটা তো আচ্ছা হয়নি, আপনারা আই লাভ পিডিএফ দিয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় সেটা ইউজ করবেন। আচ্ছা এটা দিয়ে আমি ভালো রেজাল্ট পাইনি, তাহলে আমি এভাবে গুগলে সার্চ করে করে এই ধরনের যে আরো আছে অন ফ্রি সফটওয়্যার দিয়ে আপনারা করতে পারবেন। এখন আমি একটু আমার সিএসভি ফাইলে চলে যাই। আমি দেখা গেল আমি এক্সপেন্সের আন্ডারে কিছু অ্যাড করব, আমি এখানে একটা কলাম ইনসার্ট করে নিব। যেমন আমার এখানে 433 আছে, আমি এখানে 434 দিয়ে দিলাম, যে নাম্বারটা অ্যাভেলেবেল আছে। অ্যাভেলেবেল থাকার পর আমি ক্লায়েন্টের ডকুমেন্টে চলে যাই। এখান থেকে যেমন আমি এটা অ্যাড করব, এখানে যেগুলো যেগুলো মার্ক করে দেওয়া আছে আপনাদের শুধু সেগুলোই অ্যাড করতে হবে। যেমন আমি ল্যাবরেটরি ফিসটা অ্যাড করব। এখানে আমি ভ্যাট দিয়ে দিলাম হচ্ছে নো ভ্যাট, এটা আমার ওভারহেডের আন্ডারে যাবে, আমি ওভারহেড অ্যাড করে দিলাম। দেন এখানে এক্সপেন্স ক্লেম আমি কোনো কিছুই করব না, আমরা যখন ম্যানুয়ালি একটা একটা করে করেছি আমাদের বক্স আকারে যে ইনফরমেশনগুলো ছিল সেগুলি কিন্তু এখানে চলে এসেছে। এখন আমাকে যদি আরো অ্যাড করতে হয় ইনভেন্টরিতে, যদি আচ্ছা আমাদের যদি ফিক্সড অ্যাসেট অ্যাড করতে হয়, ওভারহেডে অ্যাড করতে হয়, বা ডিরেক্ট কস্ট রেভিনিউতে অ্যাড করতে, আমরা কি করব একটা একটা কলাম ইনসার্ট করে করে অ্যাড করব। কিন্তু এখানে যে ইনফরমেশনগুলো আছে ডামি ইনফরমেশনগুলো কোনো কিছু ডিলিট করা যাবে না। আর এখানে আমাদের কোড দেওয়াটা ম্যান্ডেটরি দিতে হবে, নেম ম্যান্ডেটরি, টাইপ ম্যান্ডেটরি, ট্যাক্স কোড ম্যান্ডেটরি, এটা মাস্ট বি রাখতে হবে। এবার আমি এটা সেভ করব, অবশ্যই সিএসভি ফরম্যাটে সেভ করতে হবে।
এটা আমি সেভ করলাম। করার পর আমি জেরো সফটওয়্যারে চলে আসবো, ব্রাউজ করে আমি আমার ডেটাটা নিয়ে আসবো। দেন ইম্পোর্ট। এখানে আমাকে কি বলছে, 75 নিউ অ্যাকাউন্ট, 11 অ্যাকাউন্ট আপডেট হবে, 4টা অ্যাকাউন্ট আপডেট হবে, 75টা নিউ অ্যাকাউন্ট অ্যাড হবে, হচ্ছে 4 সিস্টেম অ্যাকাউন্ট দ্যাট ওয়ার নট আপডেটেড, 75 অ্যাকাউন্টস দ্যাট ওয়ার ডিলেটেড অর আর্কাইভড। আচ্ছা, আমার সফটওয়্যারে যে চার্ট অফ অ্যাকাউন্টগুলো ছিল, আমি যখন সিএসভি ফাইল ডাউনলোড করেছি সেগুলো কি আবার সিএসভিতে চলে এসেছে, তো সেগুলো ডিলেট হয়ে কি হবে, আবার রিপ্লেস হবে। বাট আমি যদি সবগুলো ডিলেট করে দিয়ে এরপর যদি সিএসভি ফাইলটা আপলোড করি তখন কিন্তু আর রিপ্লেস হবে না, সেগুলোও থাকবে না। এখন আমি কনফার্ম করব। কনফার্ম করার পর আমি একটু রিলোড দেই। আর আরেকটা জিনিস, আমরা কখনো কোনো ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট ইম্পোর্ট করতে পারবো না। আচ্ছা, আমি একটা ম্যানুয়ালি অ্যাড করেছিলাম 4 to 1, সেটা কি এখন আর আছে? সফটওয়্যারে কিন্তু নেই। তো এইভাবে যদি আমার 100-200 ম্যানুয়ালি অ্যাড করা থাকতো, সেটা কিন্তু আর সফটওয়্যারে থাকবে না যখন আমরা ইম্পোর্ট করব। কিন্তু এই যে ল্যাবরেটরি ফিস, এটা কি আমি অ্যাড করেছি, এটা কি হয়েছে, এটা কিন্তু চলে এসেছে, যে ওভারহেডের আন্ডার ল্যাবরেটরি ফিস, দেন ওভারহেড দিয়েছি নো ভ্যাট, চলে এসেছে এখানে। সো এইভাবেই আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। সো যদি একটু রিভিউ করি, চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করার ক্ষেত্রে আমরা অ্যাড অ্যাকাউন্টে গিয়ে সব ধরনের অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো, এবং ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আমরা অলওয়েজ অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে চলে যাব। ব্যাংক, ক্রেডিট কার্ড, পেপাল, ইভেন পিটি ক্যাশ অ্যাড করার জন্য আমাদের নাম্বার 1 এই ডিজিটটা ইউজ করতে হবে। এই ডিজিট ইউজ করে দেন 2টা কোড। আমরা যে কোনো অ্যাসেট অ্যাড করার আগে এই যে অ্যাসেট, লাইবিলিটি, এখান থেকে সফটওয়্যার থেকে নাম্বারগুলো দেখে নিব কোন নাম্বার অ্যাভেলেবেল আছে। আর জেরো সফটওয়্যারে কখনোই কোনো রানিং কোম্পানিতে চার্ট অফ অ্যাকাউন্ট ইম্পোর্ট করা যাবে না, কেবলমাত্র ফ্রেশ বা ডাটা মাইগ্রেট করে নিয়ে আসবো সেই কোম্পানিতেই করা যাবে। আমাদেরকে 1 by 1 অ্যাড করতে হবে। ক্লিয়ার সবার এতটুকু? এবার কারো কোনো কোশ্চেন আছে? নেই। আচ্ছা, ওপেনিং ব্যালেন্স এই সেন্টার থেকে আমরা অ্যাড করতে পারবো না, ওপেনিং ব্যালেন্সটাও অ্যাড করা আমরা দেখাবো। কুইক বুকসে কি হয়, যখন আমরা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করি আমরা ব্যাংক ব্যালেন্স অ্যাড করতে পারি সাথে সাথে, দেন অন্যান্য হেডের যে ব্যালেন্সগুলো অ্যাড করতে পারি, কিন্তু জেরো সফটওয়্যারে এই সেন্টার থেকে অ্যাড করা যাবে না, আমাদেরকে আলাদাভাবে অ্যাড করতে হবে। তো ফার্স্টে আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমি কি করতে পারি, ডিলিট করতে পারি, বা ডিলিট করা চার্ট অফ অ্যাকাউন্ট ডিলিট করাটা উচিত নেই, এটা কোনো বুদ্ধিমানের কাজ না। আমি এটা আর্কাইভে রেখে দিলাম, যে এখন আমার এই হেডটা প্রয়োজন হচ্ছে না, আমি এটা আর্কাইভে রেখে দিলাম। আমি যদি আর্কাইভে চলে যাই তখন কি এটা আমি এখান থেকে দেখতে পারবো। আবার যদি আমাকে রিস্টোর করতে হয়, এই হেডটা আমার প্রয়োজন, আমি এখানে ক্লিক করে রিস্টোরে ক্লিক করে এটা আবার মেইন সেন্টারে নিয়ে আসবো। আপনারা যখন এই পার্টটা করবেন, এই পার্টটা স্ক্রিনশট কিভাবে দিবেন, প্রিন্ট পিডিএফ এ ক্লিক করবেন, অল অ্যাকাউন্টে চলে আসবেন, প্রিন্ট পিডিএফ এ ক্লিক করলেই আপনার সফটওয়্যার যতগুলো চার্ট অফ অ্যাকাউন্ট আছে সবগুলোর পিডিএফ চলে আসবে। আপনার কি অনেক ঘুম পাচ্ছে? আচ্ছা বলেন, ব্যাংক অ্যাকাউন্ট কি ইম্পোর্ট করা যাবে চার্ট অফ অ্যাকাউন্টে? হ্যাঁ। আচ্ছা, আগে সবগুলো অ্যাড করে এরপরে পিডিএফ ফাইলটা ডাউনলোড করবেন। এখন এই যে আমরা, জি বলেন। হ্যাঁ নেই, এই যে 4 to 1 দিয়ে অ্যাড করেছিলাম আমি অফিস এক্সপেন্স, এই যে এখানে নেই। 4 to 0 দেন 4 to 1 থাকতো, এই যে নেই, এই সেন্টারটা খালি। ম্যানুয়ালি অ্যাড করা কোনো কিছু থাকবে না, যেগুলো সফটওয়্যার ছিল সেগুলো থাকবে। আমি বলি, জেরো সফটওয়্যারে কেবলমাত্র যখন আমরা প্রথমবার কাজ করি, অন্যান্য ক্ষেত্রে কিন্তু না, কেবলমাত্র চার্ট অফ অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা প্রথমবার ইম্পোর্ট করতে পারবো, কিন্তু কোনো রানিং কোম্পানিতে কখনো ইম্পোর্ট করা যাবে না। আপনি কাজ পেলেন, হয়তো জানেন না, মনের ভুলে আপনি ম্যানুয়ালি 1 by 1 অ্যাড করতে হবে।
এটা আমার চেকিং অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট থাকে না, দেন চেকিং অ্যাকাউন্ট থাকে, এটা আমার কোম্পানির চেকিং অ্যাকাউন্ট, এর জন্য আমি এটা চেকিং লিখে দিয়েছি। এটা তো শুধু ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে না, যে কোনো চার্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে হবে। আমি যে কোনো অ্যাকাউন্ট যদি চার্ট অ্যাকাউন্ট অ্যাড করতে চাই সেম জিনিস হ্যাঁ, আমাকে ম্যানুয়ালি অ্যাড করতে হবে অলওয়েজ। মনে করেন কোনো ক্লায়েন্ট কাজ দিল, ভুলে এটা করলেন, ক্লায়েন্ট তো আপনাকে আস্ত রাখবে না, মারতে তো না না কোনো অপশন নেই, পাবে না তো, ওই তো আপনাকে আর কাজ দিবে না, এই সমস্যা। বাংলাদেশের হলে তো কথাই নেই। আচ্ছা, এরপর আমরা চলে যাব, এখন আমরা যখন ব্যাংক কুইকবুকসে যখন আমরা করেছি, আমরা কিন্তু ব্যাংক, জি কোনো একটা সেটআপ অ্যাকাউন্টে মানে লেজারে যদি ব্যালেন্স থাকে ওটাও চলে যাবে। সব চলে, আপনার হেড না থাকলে ব্যালেন্স কোথায় থাকবে? না, ধরেন কোনো ট্রানজাকশন হয়ে গেল কোনো থাকবে না। তো রিস্ক এটা তো হ্যাঁ। বললাম না এখন আচ্ছা, আমরা মাছের বাজার না পানি এখানে চলে আসি। হ্যাঁ, আপনাদের পর রেকর্ডিং শুনতে বিরক্ত লাগবে। এখন আমরা এই যে ব্যাংকের ব্যালেন্স অ্যাড করব, ব্যালেন্স অ্যাড করার জন্য আমরা চলে যাব, এই যে প্লাস আইকনে ক্লিক করব। আমার অ্যাকাউন্টে আমি যদি ব্যালেন্স অ্যাড করি, এটা কি আমার অ্যাকাউন্টে রিসিভ মানিতে আসবে নাকি স্পেন্ড মানিতে আসবে? রিসিভ মানিতে চলে যাব। যাওয়ার পর কোন অ্যাকাউন্টে, আমি আরবিএস সিলেক্ট করলাম, নেক্সট। আমি কিন্তু এখন ওপেনিং ব্যালেন্স অ্যাড করছি। আচ্ছা, ফর্মে হচ্ছে আমি যে ইনফরমেশনটা লিখবো এই নামেই হচ্ছে আমি আমার ব্যাংক রেজিস্টারে দেখতে পারবো। ডেসক্রিপশন আমি লিখে দিব ওপেনিং ব্যালেন্স। এখানে ডেট সিলেক্ট করতে হবে, ডেট হচ্ছে আমরা এই ডেটা থেকে দেখব 22/10। সো কুইকবুকসের চাইতে জেরোতে ডেট সিলেক্ট করাটা হচ্ছে ইজি। আচ্ছা, আমি অক্টোবর জানুয়ারি দিয়ে করি, আমি জানুয়ারির, ওকে, দেন জানুয়ারির 1 তারিখ দিয়ে করলাম। এরপর এখানে কোয়ান্টিটি 1 লিখতে হবে, ইউনিট প্রাইসে হচ্ছে আমরা এটা অ্যাড করে দিব। এখন এখানে এসে একটা বিষয় আছে, আমি ফার্স্টে বলেছিলাম যে যখন আমরা জেরো সফটওয়্যারে কাজ করব আমাদের অ্যাকাউন্টসের কিছু নলেজ লাগবে, কিন্তু কুইকবুকসে প্রয়োজন হবে না। এখানে এসে হচ্ছে আমাকে চার্ট অফ অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। নগদ, আপনার হচ্ছে ক্লাস 9 প্রথমে সাথে আমরা জার্নাল, ওই যে মূলধন আসবাবপত্র এগুলো নিয়ে বিজনেস করলে, সো এখানে হচ্ছে আমাকে অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। এটা আমি কি সিলেক্ট করব? ক্যাপিটাল। ভ্যাট আমরা দিব নো ভ্যাট, ঠিক আছে। এখানে কি কি দিয়েছে, আমি ওপেনিং ব্যালেন্স অ্যাড করেছি কোয়ান্টিটি 1, ইউনিট প্রাইস আমার অ্যামাউন্টটা দিয়ে দিয়েছি ওপেনিং ব্যালেন্সের, অ্যাকাউন্ট দিয়েছি হচ্ছে ক্যাপিটাল, ট্যাক্স রেট এখানে আমাকে নো ভ্যাট দিতে হবে। এখন এটা আমি সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর আমাকে ব্যাংক রেজিস্টারে নিয়ে এসেছে। আমরা যখনই কোনো কিছু ম্যানুয়ালি অ্যাড করব, এই যে আরবিএস ওপেনিং ব্যালেন্স নাম দিয়েছি, যেই নাম দিয়েছি ফর্মে, আমার কিন্তু এখানে সেটাই শো করছে, ডেট শো করছে, আমার ব্যালেন্সে এটা শো করছে এবং আনরিকনসাইল অবস্থায় আছে। এবার আমি একটু চার্ট অফ অ্যাকাউন্টে চলে যাই। এই যে আমার ব্যালেন্স চলে এসেছে। তো কুইকবুকসে কিন্তু আমরা প্রত্যেকটা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করার সাথে সাথে আমরা ব্যালেন্স অ্যাড করে দিতে পারতাম, কিন্তু জেরো সফটওয়্যারে এটা করা যাবে না। এইভাবে আপনারা প্রত্যেকটা অ্যাড করে নেবেন। আমি জাস্ট একটা অ্যাড করে দেখলাম, এভাবে ওপেনিং ব্যালেন্সে গিয়ে অ্যাড করতে হবে। আচ্ছা, ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কি আমরা রিসিভ মানিতে করব নাকি স্পেন্ড মানিতে গিয়ে করব? স্পেন্ড মানিতে গিয়ে করতে হবে। তখন কি হবে, আমাদের ক্যাপিটাল থেকে কি হবে, ব্যালেন্সটা চলে যাবে। যখন আমি আমার অ্যাকাউন্টে টাকা রাখছি আমার কি ক্যাপিটাল বাড়ছে,
আর যখন আমি এই যে ক্রেডিট কার্ডটা ইউজ করছি, এই ব্যালেন্স মানি কি আমাকে পে করতে হচ্ছে, তখন কি হবে, আমার ক্যাপিটাল থেকে এটা চলে যাবে। তো ফার্স্টে আমাদের যতগুলো ব্যাংক, ক্রেডিট কার্ড, পেপাল থাকবে, মানে অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে যাই অ্যাড করবো সবকিছু কিন্তু আমাদের এই সেন্টারে শো করবে। তো ফার্স্ট আমি স্পেন্ড মানিতে চলে গেলাম, এবার ক্রেডিট কার্ডটা সিলেক্ট করব, দেন নেক্সট। দেন আমাকে ডেট সিলেক্ট করতে হবে, আমি কিন্তু দামি ডেট দিচ্ছি, বাট আপনারা যখন করবেন ডকুমেন্টের মধ্যে যে ডেট আছে সেই ডেট দিয়ে করতে হবে। সেভ। এভাবে হচ্ছে আমাদেরকে অ্যাড করে নিতে হবে। সো আমি দুইটা অ্যাড করেছি। এখন আমি চার্ট অফ অ্যাকাউন্টে চলে যাই। এই যে এটা কিন্তু মাইনাস হয়েছে না, এই যে ব্র্যাকেট দেওয়া আছে, কিন্তু এই যে এটা মাইনাস ফিগার আছে, এটা আমার ব্র্যাকেটে দেওয়া আছে, এটা প্লাস ফিগারে। সো আমরা চার্ট অফ অ্যাকাউন্ট শিখলাম, দেন কিভাবে চার্ট অফ অ্যাকাউন্টে আমার ব্যাংকের ব্যালেন্স অ্যাড করতে হবে সেটাও শিখেছি। এখন আমরা কন্ট্যাক্ট অ্যাড করব। সো আমরা কন্ট্যাক্টের জন্য কন্ট্যাক্টসে ক্লিক করব, অল কন্ট্যাক্টে চলে যাব। অল কন্ট্যাক্টে আসার পর এখানে হচ্ছে আমি যে ফার্স্ট ওপেনিং ব্যালেন্স, আরবিএস ওপেনিং ব্যালেন্স নাম দিয়ে করেছিলাম, এর জন্য এখানে চলে এসেছে। অলে যদি আসি, আমাদের যত কাস্টমার আছে, সাপ্লায়ার আছে, সব শো করবে। দেন কাস্টমার্সে যদি চলে আসি, আমাদের এই মুহূর্তে কোনো ডেটা নেই, এর জন্য শো করছে না। ডেটা দেখতে পারবো সাপ্লায়ার্স, দেন আর্কাইভ। আমরা যদি টেম্পোরারি ডিলিট করি তখন এটা আর্কাইভে থাকবে। সো এই পার্টে আসার পর আমাদের যখন কাস্টমার অ্যাড করতে হবে, আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে 1 বাই 1 ম্যানুয়ালি করা যাবে, আর একটা হচ্ছে ইম্পোর্ট করে করা যাবে। যখন আমরা 1 বাই 1 ম্যানুয়ালি করব, তখন আমরা নিউ কন্ট্যাক্টে গিয়ে ক্লিক করে 1 বাই 1 অ্যাড করতে পারবো। আর যখন ইম্পোর্ট করতে হবে বাল্ক আকারে, তখন আমরা এই যে তিনটা ডট দেখতে পাচ্ছি, ড্রপ ডাউনে ক্লিক করে ইম্পোর্টে গিয়ে অ্যাড করব। সো ফার্স্ট আমি নিউ কন্ট্যাক্টে ক্লিক করলাম, করার পর যদি চলে আসি, এখানে আমার কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করতে পারবো, অ্যাড্রেস অ্যাড করা যাবে, ফাইন্যান্সিয়াল ডিটেলস অ্যাড করতে পারবো, যেমন কোন ব্যাংক, ডেলিভারি কিভাবে হবে, ব্যাংক অ্যাকাউন্ট, সর্ট কোড। আমাদের যেমন রাউটিং নাম্বার আমরা বলি, তো বাইরে ইউকেতে হচ্ছে সর্ট কোড বলে থাকে। দেন ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার অ্যাড করতে পারবো, সেলস ডিফল্টের ক্ষেত্রে অনেক ইনফরমেশন এখানে দেওয়া আছে, অ্যাড করতে পারবো। প্রশ্ন হচ্ছে ম্যান্ডেটরি কোনটা, এখানে হচ্ছে আমার বিজনেস কন্ট্যাক্ট যে নেম, এটা হচ্ছে ম্যান্ডেটরি, এই ইনফরমেশনটা দিতে হবে। আদার্স ইনফরমেশন যদি আমি না দিই, তাহলেও কি করতে পারবো, আমি সেভ করতে পারবো। এখানে যদি একটু চলে আসি, অ্যাকাউন্ট নাম্বার আমি আর কোনো কিছু দিচ্ছি না, আমি একটু নিচে চলে আসি। আমার যদি কোনো নির্দিষ্ট কাস্টমার থাকে যাকে আমি ডিসকাউন্ট দিতে চাই, হ্যাঁ, আমি এটা অ্যাড করে দিতে পারবো যে আমি এই কাস্টমারকে এই পরিমাণ ডিসকাউন্ট দিব। এখানে চলে আসি ক্রেডিট লিমিট। ক্রেডিট লিমিটটা দিয়ে কি বোঝায়, আমি একটা লিমিট সেট করে দিতে পারি, $20,000, $50,000, বা যে কোনো একটা লিমিট আমি সেট করে দিব যে এই পর্যন্ত যদি আমার কাস্টমার বাকি নিয়ে থাকে, এর চাইতে বেশি, মানে এই পর্যন্ত সে বাকি নিতে পারবে, এর চাইতে বেশি সে বাকিটা আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবে না, যখন সে পেমেন্ট করবে এরপরে নিতে পারবে। এখানেই আমি একটা ক্রেডিট লিমিট এভাবে সেট করে দিতে পারি। যেমন আমি অ্যাডামের জন্য এই ক্রেডিট লিমিটটা সেট করে দিলাম, মানে এই $50,000 বেশি সে আমার কাছ থেকে আর বাকিতে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারবে না। এখন এটা আমি সেভ করে দিব। আর আরো যে ইনফরমেশন গুলো আছে,
এগুলো ম্যান্ডেটরি না, আমরা চাইলে দিতেও পারবো নাও দিতে পারবো। এখন কাস্টমার ক্লায়েন্ট যদি আমাদেরকে প্রোভাইড করে থাকে আমরা অবশ্যই সেটা অ্যাড করে দিব। যেমন অ্যাডামের যদি আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, সর্ট কোড, দেন ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার কোনো কিছু যদি দেওয়া থাকে, আমাকে যদি ক্লায়েন্ট প্রোভাইড করে, আমি দেখে দেখে জাস্ট এখানে এন্ট্রি করে দিব। আর ক্রেডিট লিমিটটা কি সবাই বুঝেছেন? আর ডিসকাউন্ট আমি সেট করে দিতে পারি। আমি অ্যাডামকে অলওয়েজ হচ্ছে আমি 10% ডিসকাউন্ট দিব। হ্যাঁ, এভাবে আমি সেট করে দিতে পারি। 7 ক্লোজ করে দিই। রাউটিং নাম্বার বলি আমরা বাংলাদেশে, ইউকে তে সর, হ্যাঁ ইউকে ব্রাঞ্চের নাম্বার। আচ্ছা, আমরা আবার মেইন অল কন্টাক্টসে চলে যাই। প্রত্যেকটা এরিয়া ভিত্তিক একটা নাম্বার থাকে এরিয়াকে ট্র্যাকিং করার জন্য। আমি এখানে ক্লিক করলাম। এবার তো আমরা দেখলাম 1 বাই 1 কিভাবে অ্যাড করতে হয়। এখন আমরা ইম্পোর্ট করব। আমরা এখানে ইম্পোর্ট করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো, স্টেটমেন্ট সেন্ড করতে পারবো। সো ফার্স্টে হচ্ছে আমরা ইম্পোর্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এখানে বলছে আপ টু 1000 কন্ট্যাক্টস ক্যান বি ইম্পোর্টেড ইচ টাইম। আমি একটা টাইমে হচ্ছে 1000 কন্ট্যাক্ট অ্যাড করতে পারবো। অ্যাড করার সময় আমার সফটওয়্যারে কিছু ইনফরমেশন কিন্তু আমি আগে থেকে অ্যাড করেছি। হ্যাঁ, আমি যদি বি ইগনোর দেই তাহলে কোনো সমস্যা নেই। আমি যদি ডিলেট, আমি ফাইল সিলেক্ট করার পর যদি আমি সিলেক্ট করি ডিলেট এক্সিস্টিং ইনফরমেশন, সেক্ষেত্রে আমার সফটওয়্যারে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কি হয়ে যাবে? ডিলেট হয়ে যাবে। আর আমি যদি বিগ নোট দিই তাহলে আমি যেটা ইম্পোর্ট করছি সেটা ইম্পোর্টও হবে, আর সফটওয়্যারে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো সেই অবস্থায় থাকবে, কোনো কিছু চেঞ্জ হবে না। এবং যখন আমি প্রথমবার ইম্পোর্ট করছি আমি অ্যাট এ টাইমে 1000 করতে পারবো। এবং আমাকে বলে দিয়েছে যে কন্ট্যাক্ট নেমটা এটা ম্যান্ডেটরি। আচ্ছা, ফার্স্টে আমরা একটা স্যাম্পল ফাইল ডাউনলোড করে নিই। ডাউনলোড টেমপ্লেটে ক্লিক করলাম। করার পর আমরা একটু আগে যখন ম্যানুয়ালি অ্যাড করেছি আমরা বক্স আকারে যে ইনফরমেশনগুলো দেখেছি, আমাদের সেই ইনফরমেশনগুলো কিন্তু এখানে চলে এসেছে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে আমাদের কোনটা ম্যান্ডেটরি। এখানে কন্ট্যাক্ট নেমটা হচ্ছে আমাদের এখানে ম্যান্ডেটরি। এখন আমরা দেখে নিই ক্লায়েন্ট আমাদেরকে যে যে ইনফরমেশনগুলো প্রোভাইড করবে আমরা কিন্তু তার ভিত্তিতেই অ্যাড করব। তো ক্লায়েন্ট আমাদেরকে কন্ট্যাক্ট নেম দিয়েছে, এটা কপি করলাম। উপরে কোনো হেড কি ডিলিট বা চেঞ্জ করা যাবে? করলে কিন্তু এটা কখনো ইম্পোর্ট নেবে না। দেন মেইল অ্যাড্রেস, আচ্ছা বলেন তো আমি এখানে কাস্টমার অ্যাড করছি নাকি সাপ্লায়ার? দুইটাই একসাথে অ্যাড করছি। আমার অ্যাক্টিভিটির উপর সফটওয়্যার ধরে নিবে কে আমার কাস্টমার কে আমার সাপ্লায়ার। ফোন নাম্বার, ফ্যাক্স নাম্বার, আচ্ছা ফোন, ফ্যাক্স, মোবাইল তিনটে একসাথে আছে। আমি তিনটে একই সাথে কপি করলাম। দেন লিগ্যাল নেম। সো ক্লায়েন্ট আমাকে যে যে ইনফরমেশনগুলো দিয়েছে আমি এন্ট্রি করেছি। এবার এটা আমি সেভ করব। অবশ্যই আমাকে সিএসভি তে সেভ করতে হবে। আমি এটা সিএসভি তে সেভ করে নিয়েছি। এখন জেরোতে চলে আসব। সিলেক্ট ফাইলে গিয়ে ব্রাউজ করে আমি যে সিএসভি তে সেভ করলাম ফাইলটা নিয়ে আসব। এখন
আমি কোনটা সিলেক্ট করব, বি ইগনোর নাকি ডিলিট এক্সিস্টিং ইনফরমেশন? অবশ্যই আমি বি ইগনোর করব, কারণ আমি এর আগে হচ্ছে অ্যাড করেছিলাম ওপেনিং ব্যালেন্স, আরবিএস, দেন ক্রেডিট কার্ডের ওপেনিং ব্যালেন্স অ্যাড করেছিলাম, ওই দুইটা ইনফরমেশন কিন্তু আমার ডিলিট হয়ে যাবে। সো আমরা অলওয়েজ বি ইগনোরে ক্লিক করে করব। নেক্সট, এখানে কিন্তু এই বিষয়টা আচ্ছা, এখানে বলছে আমার 10 নিউ কন্ট্রাক্টস উইল বি ক্রিয়েটেড, দেন কমপ্লিট ইম্পোর্ট। এখানে কিন্তু এমন চার্ট অফ অ্যাকাউন্টের মতো এমন না যে আমার কেবলমাত্র ফ্রেশ কোম্পানিতে আমি ইম্পোর্ট করতে পারবো, এটা আমি রানিং কোম্পানিতেও ইম্পোর্ট করতে পারবো, এখানে কোনো প্রবলেম নেই। কেবল চার্ট অফ অ্যাকাউন্টটা করা যাবে না, আর বাকি সবই কিন্তু করা যাবে। এখন এই যে আমি 10টা কন্ট্যাক্ট অ্যাড করে নিয়ে এসেছি, আমি অলে দেখতে পাচ্ছি, কিন্তু আমি যদি কাস্টমারে যাই বা সাপ্লায়ারে যাই আমার কিন্তু নেই। কুইকবুকসে কিন্তু আমরা আলাদা আলাদা অ্যাড করি, কে আমার কাস্টমার কে সাপ্লায়ার, এখানে একসাথে করেছি। এখন আমরা অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে ও চেঞ্জ করে নিবে, যেমন চার্লসকে দিয়ে আমি ইনভয়েসও করলাম, বিলও করলাম, তখন সে আমার ইনভয়েস সেন্টারেও থাকবে, বিল সেন্টারেও থাকবে। আমরা সিমের ক্ষেত্রে এমন হয়, গ্রুপ থাকে না, প্যাকেজ থাকে না, স্টার প্রিমিয়াম থাকে, তাদেরকে কি হয় সিম কোম্পানি থেকে বিভিন্ন বোনাস দেয়, অফার দিয়ে থাকে না। দেন ক্রেডিট কার্ডের ক্ষেত্রে এমন হয়। তো আমরা যদি চাই আমাদের এই যে কাস্টমার যারা আছে বা সাপ্লায়ার যারা আছে তাদেরকে নিয়ে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করতে পারি, প্ল্যাটিনাম, স্টার, গোল্ড, প্রিমিয়াম, এভাবে গ্রুপ ক্রিয়েট করতে পারি। সো আমি নিউ গ্রুপে ক্লিক করলাম, করার পর আমি এটার নাম দিলাম প্ল্যাটিনাম, দেন আমি ক্রিয়েটে ক্লিক করব। এখন এই প্ল্যাটিনাম গ্রুপের আন্ডারে কোনো কিছু নেই, আমি চাইলে আমার কিছু কন্ট্যাক্টকে আমি এই গ্রুপের আন্ডারে রাখবো। ফার্স্ট আমি সিলেক্ট করেছি, করার পর অ্যাড টু গ্রুপে ক্লিক করব। এখানে আমি একটা গ্রুপ ক্রিয়েট করেছি, এর জন্য একটা শো করছে, যদি আরো থাকতো আরো শো করতো। নিউ গ্রুপে গিয়ে আপনারা ক্রিয়েট করতে পারবেন, দেন অ্যাডে ক্লিক করব। আমি আরেকটা ক্রিয়েট করি গোল্ড দিয়ে। এখন এই ব্র্যান্ডন দেখা যাচ্ছে আমার থেকে অনেক বেশি প্রোডাক্ট নিচ্ছে, তখন আমি হচ্ছে তাকে গোল্ডে নিয়ে গেলাম। হ্যাঁ, এভাবে আমরা চেঞ্জ করতে পারবো। বা কাউকে যদি রিমুভ করতাম, এখানে সিলেক্ট করব যে সে আমার কাছ থেকে আগে প্রোডাক্ট নিতে অনেক পারচেস করতে, এর জন্য আমি তাকে কিছু অফার বেনিফিটস দিতাম প্ল্যাটিনাম প্যাকেজের আন্ডারে রেখে। এখন সে আমার কাছ থেকে নিচ্ছে না বা কম নিচ্ছে, এর জন্য আমি গ্রুপ থেকে রিমুভ করে দিব, এর জন্য রিমুভ ফ্রম গ্রুপে ক্লিক করব। এটাই হচ্ছে মেনলি গ্রুপের কাজ। আর আর্কাইভে যদি চলে আসি, আমার কোনো কন্ট্যাক্ট নিয়ে হচ্ছে, যেমন ব্র্যান্ডন আগে আমার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতো, এখন করছে না, সো আমি এখানে রাখবো না, আমি তাকে আর্কাইভে রেখে দিব। আর্কাইভে যদি চলে আসি তাকে আমি দেখতে পাবো। আমি নেমের উপর ক্লিক করে এটা অন করলাম। এখন সে আমার কাছ থেকে আবার প্রোডাক্ট পারচেস করবে, আমি কি আবার তাকে অ্যাড করব? আমি জাস্ট রিস্টোর করে তাকে আবার প্রিভিয়াস প্যাকেজে নিয়ে আসবো। আমি আবার কন্ট্যাক্টে চলে যাই। সো কন্ট্যাক্ট কিভাবে অ্যাড করতে হয়, ইম্পোর্ট করতে হয়, প্যাকেজের আন্ডারে কিভাবে নিতে হয়, গ্রুপ ক্রিয়েট কিভাবে করতে হয়, আর্কাইভ কিভাবে করতে হয় এবং রিস্টোর কিভাবে করতে হয়, ক্লিয়ার? এখন আমরা অ্যাড করব হচ্ছে, আমি বিজনেসে চলে যাব, বিজনেসের আন্ডারে গিয়ে আমরা এখন প্রোডাক্ট এন্ড সার্ভিস অ্যাড করব। অপশনটা কোথায় পাবো? বিজনেস, বিজনেসের আন্ডারে প্রোডাক্ট এন্ড সার্ভিস। এই মুহূর্তে যদি আমরা এখানে আসি, আমাদের এখানে কোনো ইনফরমেশন নেই। এখানে আমাদের প্রোডাক্টের কোড নাম্বারটা আসবে, দেন নেম, কস্ট প্রাইস, সেলস প্রাইস, কোয়ান্টিটি চলে আসবে। আমরা প্রোডাক্ট ডিলিট করতে পারবো, আর্কাইভ করতে পারবো, ফিল্টার করা যাবে, আমরা ইম্পোর্ট করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো। যদি আমাদের 1 বাই 1 ম্যানুয়ালি অ্যাড করতে হয়, আমরা নিউ আইটেমে ক্লিক করে করব। আর ইম্পোর্ট করার জন্য আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করে ইম্পোর্ট করব। শর্টকাটে যদি আমাদের সার্চ করতে অসংখ্য প্রোডাক্ট থেকে আমরা এই প্যানেল থেকে সার্চ করে বের করতে পারবো। এখন আমরা যখন কুইকবুকসে প্রোডাক্ট অ্যাড করেছি, সার্ভিস অ্যাড করেছি, এগুলোর যে প্রাইস
একসাথে অ্যাড করেছি না, ওপেনিং ব্যালেন্স কি একসাথে অ্যাড করেছি, যখন প্রোডাক্ট অ্যাড করেছি সাথে ওপেনিং ব্যালেন্সও কি অ্যাড করেছি, কিন্তু জেরো সফটওয়্যারে আলাদাভাবে করতে হবে। আগে প্রোডাক্ট অ্যাড করতে হবে, এরপরে আমাদের ওপেনিং ব্যালেন্স অ্যাড করতে হবে, দুইবারে করতে হবে। তো আমরা ফার্স্টে দেখব কিভাবে ম্যানুয়ালি অ্যাড করতে হয়। আমি নিউ আইটেমে ক্লিক করব। আচ্ছা, এখানে যদি আসি, আমাদের এখানে কি কি চাচ্ছে? ফার্স্টে হচ্ছে আমাদের একটা কোড চাচ্ছে, আইটেম কোড, এরপর নেম দিতে হবে, ট্র্যাক ইনভেন্টরি আইটেম। এখানে যদি আমি টিক মার্ক করি তাহলে ট্র্যাকিং হবে, আর যদি আমি ট্র্যাক না করতে চাই ইনভেন্টরি আইটেম, তখন আমি এখানে টিক দিব না। এখন প্রশ্ন হচ্ছে ট্র্যাক করলে কি হবে, ট্র্যাক না করলে কি হবে? আমরা যদি কোনো একবার কোনো ইনভেন্টরি আইটেম ট্র্যাকিং করা স্টার্ট করি, তাহলে কখনোই সেটা আনট্র্যাক করতে পারবো না। দেন এখানে প্রোডাক্টের কস্ট প্রাইস কত ছিল, ট্যাক্স রেট, পারচেস অ্যাকাউন্ট দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, সেলস প্রাইস, সেলস অ্যাকাউন্ট, ট্যাক্স রেট, ডেসক্রিপশন। এখানে যদি একটা জিনিস দেখি, কুইকবুকসে যখন আমরা যে কোনো ট্রানজাকশন করেছি, আমাদের কি কোন হেডে যাবে, আমাদের কি হেড সিলেক্ট করতে হয়েছে? সফটওয়্যার কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে যে কোন হেডে যাবে, সো এটা নিয়ে আমাদের কোনো হেডেক ছিল না। কিন্তু যখন জেরো সফটওয়্যারে করবো, আমাদের কিন্তু হেড সিলেক্ট করতে হবে। এখানে ভুল করা যাবে না, এখানে ভুল করলে কি ফুল রিপোর্ট কিন্তু ভুল হয়ে যাবে। তো ফার্স্টে আমার এখানে একটা প্রোডাক্টের নাম দিতে হবে, আমি এখানে কিবোর্ড দিলাম। আমার প্রোডাক্টের কোড দিতে হবে, আমি একটা কোড দিলাম। যখনই আমি ট্র্যাক ইনভেন্টরি আইটেম সিলেক্ট করব, অটোমেটিক আমার ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট চলে এসেছে। বাট আমি যদি এটা আনসিলেক্ট করে দিই থাকবে না, আবার সিলেক্ট করলে চলে এসেছে অটোমেটিক। আমাকে পারচেস প্রাইস অ্যাড করতে হবে, আমি $50 দিয়ে পারচেস করেছি। এখানে আমাকে অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, কস্ট অফ গুড সোল্ড। এখানে আমি ভ্যাট দিতেও পারি। আচ্ছা, আমি এখানে 10% দিলাম। এই যে 10% দিলাম, যখনই আমি কোনো বিল করব বা ইনভয়েস করব, রেট কিন্তু অটোমেটিক 10% চলে আসবে, বাট আমি চাইলে এটা চেঞ্জ করতে পারবো। এটা আমি $80 সেল করব, সেলস অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, সেলস। এখন আমি যদি এখানে এসে চার্ট অফ অ্যাকাউন্ট ভুল সিলেক্ট করি, আমার কি এটা ট্রানজাকশন কি ফুল ভুল হয়ে যাবে? এটা হবে 10% ভ্যাট অন ইনকাম। যখন আমি পারচেস করে প্রোডাক্ট নিয়ে আসি সাপ্লায়ারের কাছ থেকে, তখন আমার কি হয়, এক্সপেন্স হয়। আবার যখন কাস্টমারের কাছে আমি সেল করি, তখন কি হবে, ইনকাম হবে। তো কখন কখন হয়, বিলের ক্ষেত্রে, পারচেস অর্ডারের ক্ষেত্রে, আদার্স পারচেস ট্রানজাকশনের ক্ষেত্রে। আর সেল কখন কখন হয়, ইনভয়েস, কোড, আদার্স সেলস ট্রানজাকশন। সো এইখানে এই পর্যন্ত সবার ক্লিয়ার? এটা হচ্ছে যখনই আমরা কোনো ম্যানুয়ালি প্রোডাক্ট অ্যাড করব, তখন এইভাবে করতে হবে। আমি জাস্ট এটা সেভ করে দিব, ম্যানুয়ালি অ্যাড করলাম। এবার দেখব আমাদের যদি অসংখ্য বাল্ক আকারে প্রোডাক্ট অ্যাড করতে হয়, আমরা ইম্পোর্ট করে কিভাবে করব। ফার্স্ট আমি ইম্পোর্টে সিলেক্ট করব, করার পর এখানে আমি দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আইটেম আর একটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স। কুইকবুকসে যখন আমরা করেছি, আইটেম, ওপেনিং ব্যালেন্স একই সাথে করেছি, এখানে আলাদা আলাদা করতে হবে। তা যদি আলাদা আলাদা করি, আমি কি আগে ওপেনিং ব্যালেন্সটা করতে পারবো? না। অবশ্যই আগে আইটেম অ্যাড করতে হবে, এরপর আমি আইটেমের ওপেনিং ব্যালেন্সটা অ্যাড করব। ফার্স্টে আমি আইটেমে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে বলছে আপ টু 6000 আইটেম আমি ইম্পোর্ট করতে পারবো। এখানে তারা হচ্ছে বলেছে ডোন্ট চেঞ্জ অর ডিলিট কলাম হেডিং, কোড ইউজ করতে হবে। এখানে আমার ট্যাক্স রেট আমি সফটওয়্যারে যেভাবে অ্যাড করেছি, মানে যেইভাবে লেখা আছে 20% ভ্যাট অন এক্সপেন্স, 20% ভ্যাট অন ইনকাম। এখন এক্সপেন্সটা যদি আমি ক্যাপিটাল লেটারে লিখি, তখন আমার যে সিএসভি ফাইল থাকবে ইম্পোর্ট করবো, সেখানেও কিভাবে লিখতে হবে, ক্যাপিটাল লেটারেই লিখতে হবে। কুইকবুকসে যেমন হয়েছে, চার্ট অফ অ্যাকাউন্টের সাথে যদি মিল না থাকতো তাহলে ইম্পোর্ট নিত না। এখানেও হচ্ছে আমার ট্যাক্সটা আমি সফটওয়্যারে যেভাবে লিখেছি, এখানেও সেম ভাবে দিতে হবে, চেঞ্জ করা যাবে না। এখানে একটা নোট বলে দিয়েছে, আমি আগেও বলেছি, ইনভেন্টরি আইটেম আমি যদি একবার ট্র্যাক করি, তখন আমি আর আনট্র্যাক করতে পারবো না। আর কোন কোন অ্যাকাউন্টে হিট করবে বলে দিয়েছে। তো ফার্স্টে আমাকে একটা টেমপ্লেট ফাইল ডাউনলোড করে নিতে হবে, আমি ডাউনলোড করলাম। করার পর আমার ক্লায়েন্ট আমাকে যেই যে ইনফরমেশন দিবে, সেই ভিত্তিতে আমি এন্ট্রি করব। ফার্স্টে আমাকে আইটেম কোড অ্যাড করে নিতে হবে।
সো আমরা ক্লায়েন্টের ডেটাতে চলে যাই। আমরা যদি দেখি এখানে কিন্তু ক্লায়েন্ট অল্প কিছু ইনফরমেশন দিয়েছে। আমি ফার্স্টে কোডটা কপি করব, কপি করে আমার যে CSV ফাইলে নিয়ে আসবো। আইটেম কোড দিয়েছে, আমি একটা আইটেম ম্যানুয়ালি অ্যাড করেছিলাম, মনে আছে? আমার তো সেটার ওপেনিং ব্যালেন্স অ্যাড করতে হবে, বাট আমি যদি এখানে সেটা ইনফরমেশন না দিই, সেটার ওপেনিং ব্যালেন্স কি আমি অ্যাড করতে পারবো? পারবো না। আচ্ছা, এবার আমি হচ্ছে আইটেম নেম দিব। আইটেম নেমগুলো কোথায় পাবো? ক্লায়েন্ট আমাকে প্রোভাইড করেছে আইটেম নেম। আইটেম নেম কপি করলাম, পারচেস ইউনিট প্রাইস, সেলস ইউনিট প্রাইস। সেটা আমি অ্যাড না করি। আচ্ছা, ক্লায়েন্ট আমাকে কি কি ইনফরমেশন দিয়েছে? আইটেম কোড। তো ক্লায়েন্ট যদি আমাকে আইটেম কোড না দিত, তাও কি আমি দিতে পারতাম? আমি সফটওয়্যার দেখতাম যে আমি কিভাবে ক্লায়েন্ট আগে ইউজ করেছে, সেভাবে দেখা গেল 10050 আছে, তারপর 51 52 এইভাবে হচ্ছে আমাকে নাম্বার দেওয়া যেতে পারতো, আমি দিতে পারতাম। কিন্তু ক্লায়েন্টের পারচেস ইউনিট প্রাইস এবং সেলস ইউনিট প্রাইস, এটাকে আমি আমার নিজের মতো করে দিতে পারবো? এটা পারবো না। তো এখানে পারচেস ডেসক্রিপশনে আমি কোনটা দিব? সার্ভিস। আমরা যদি দেখি আমাদের এই নিচের যে তিনটা আছে, এই তিনটা হচ্ছে সার্ভিস। তো সার্ভিস তো কখনো পারচেস করি না, তাহলে পারচেস ডেসক্রিপশনে কি কি যাবে? এইটুকু আসবে আমাদের পারচেস ডেসক্রিপশনে। এবং সেলস ডেসক্রিপশনে যদি চলে যাই, আমরা প্রোডাক্টও সেল করব প্লাস সার্ভিসও সেল করব। সো আমরা দুইটাই কপি করব, কপি করে সেলস ডেসক্রিপশনে পেস্ট করে দিব। এরপর যদি চলে আসি, আমরা কি ট্র্যাকিং করব। এখানে আমাদের ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্টের কোড দিতে হবে, কস্ট অফ গুডস সোল্ড অ্যাকাউন্টের কোড দিতে হবে। এই কোডটা আমরা কোথায় পাবো? অবশ্যই আমরা সফটওয়্যারে পাবো। আমরা চলে যাব জেরো সফটওয়্যারে। আমি এটা একটু ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে অ্যাকাউন্টের আন্ডারে চার্ট অফ অ্যাকাউন্টসে চলে যাব। ইনভেন্টরি কোড কি ছিল? 630। এখানে আমি কি লিখবো? 630। এখন এই যে 630 এই পর্যন্ত নিয়ে আসবো। কেননা আমি কি সার্ভিস কি ইনভেন্টরির আন্ডার অ্যাড করব? ট্র্যাকিং করব? করব না। সার্ভিসের কি এবার কস্ট অফ গুডস সোল্ড, আচ্ছা, কস্ট অফ গুডস সোল্ড অ্যাকাউন্টের কোড হচ্ছে 310। পারচেস ট্যাক্স রেট আর সেলস ট্যাক্স রেট এই দুইটা হচ্ছে ম্যান্ডেটরি না, দিচ্ছি না। আমি ট্যাক্স রেট চাইলে দিতেও পারি আবার নাও দিতে পারি। তো আমি যেই যে ইনফরমেশনগুলো দিয়েছি ম্যান্ডেটরি দিতে হবে। এখানে যদি আমি কোড ভুল দেই, হ্যাঁ, আমি যদি 360 দেই, তখন আমার এটা কোথায় চলে যাবে? ক্যাপিটালে হিট করবে। আমার 630 হচ্ছে, আচ্ছা 360 বা সামথিং হচ্ছে, মনে করেন আমি ক্যাপিটালের কোড এখানে দিয়ে দিলাম, হ্যাঁ, তখন ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্টে না গিয়ে এটা কোথায় হিট করবে? ক্যাপিটালে হিট করবে। এবং এটা আপনি কিন্তু ঠিক করতে পারবেন না, এটা চেঞ্জ করা যাবে না। সো কোনো ভুল করা যাবে না এখানে। এখানে আমি যে কোনো একটা কোড ভুল দিলেই কিন্তু অন্য হেডে গিয়ে হিট করবে। তো
এর জন্য জিরো সফটওয়্যার কিছু কিছু বিষয় খুব সেন্সিটিভ ভাবে করতে হবে, চেঞ্জ করা যাবে না, কোনো কিছু করা যাবে না, কোনো ভুল হওয়া যাবে না। ওরা কিছু কিছু জায়গায় বলে দেয় যে আপনার কোনো অ্যাকাউন্টেন্টকে দিয়ে হচ্ছে কাজগুলো করানোর জন্য, যেন কোনো ভুল না হয়। এখন আমার সব ইনফরমেশন দেওয়া শেষ, সেটা আমি এখন সেভ করব। না আচ্ছা, এটা আমি সেভ করে দিলাম। সেভ করার পর এখন আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করে নিয়ে আসব। দেন নেক্সট। আচ্ছা, এখানে আমার 7 নাম্বার রোতে যে ক্যারেক্টারটা আছে এটা হচ্ছে 50 ক্যারেক্টারের লিমিট ক্রস করেছে। তো আমার 50টার বেশি ক্যারেক্টার থাকবে না। তো 50টার বেশি ক্যারেক্টার যেহেতু ছিল তাই নেয়নি। আমি 7 দেখি যে এখানে যদি আমি আসি, আমার এই যে i5 আছে না, আমার এই ক্যারেক্টারটুকু নিয়েছে 50 ক্যারেক্টার। আমার যে i5 এইটুকু ইম্পোর্ট হবে না, কারণ সফটওয়্যারে 50 ক্যারেক্টারের বেশি সাপোর্ট করে না। সিএসবির একটা ধর্ম থাকে, ওরা একটা ফরম্যাট সেট করে দেয় সফটওয়্যার থেকে, এর বাইরে যদি এক্সট্রা কোনো কিছু থাকে নিবে না। সো আমার এটা ফিক্স 50 ক্যারেক্টার এক্সটেন্ড করেছে, এই যে i5টা আসবে না, যখন আমি সিলেক্ট করব আসবে না। তো আমি এইভাবেই কমপ্লিট করব, কমপ্লিট ইম্পোর্ট। আমার আচ্ছা ইম্পোর্ট করেছি, কস্ট প্রাইস, সেলস প্রাইস রেট দেওয়া আছে। আচ্ছা, ইম্পোর্ট কিভাবে করতে হয় সবার ক্লিয়ার তো? ডান। তো আমরা ইম্পোর্ট করা শিখলাম, এবার আমাদের কোয়ান্টিটি অ্যাড করতে হবে। এর জন্য আমরা ইম্পোর্টে ক্লিক করব। এবার আমরা ওপেনিং ব্যালেন্সটা অ্যাড করব। ওপেনিং ব্যালেন্সে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যখন কুইক বুকস করেছিলাম, আমি যেই ডেটে ইনভেন্টরি অ্যাড করি আমি সেই ডেট থেকে কিন্তু ইনভয়েস করে কাস্টমারের কাছে সেল করতে পারবো। এর আগের কোনো ডেটে করতে পারবো না। এখানে দেখেন বলছে হোয়াট ইজ দ্য ডেট অফ ইউর ওপেনিং ব্যালেন্স। এখানে এই যে আজকে ডেট দেওয়া আছে। জেরো সফটওয়্যারে সবসময় আপনি দেখবেন বর্তমান যে রিসেন্ট ডেট থাকে, এই আপডেটেড ডেটটাই সবসময় চলে আসে। তো এখানে আমি যেই ডেট দিব আমি সেই ডেট থেকে ইনভয়েস করতে পারবো। আমি যদি এই ডেটটা চেঞ্জ না করি আমি এই ডেট থেকে ইনভয়েস করতে পারবো, এর আগের কোনো ডেটে করতে পারবো না। সো এটা আমি চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে 2020-এর জানুয়ারির 1 তারিখ সিলেক্ট করলাম। তাহলে কি হবে, এই ডেট থেকে আমি করতে পারবো। সিঙ্গেল অ্যাকাউন্ট, মাল্টিপল অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। এখানে এসে এবার আমি টেমপ্লেটটা ডাউনলোড করব। ডাউনলোড করার সাথে সাথে এখানে আমার সফটওয়্যার যে প্রোডাক্টগুলো ছিল প্রোডাক্টগুলো চলে এসেছে। এখানে আমাকে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য ডকুমেন্ট থেকে ইনফরমেশনগুলো নিব। ফার্স্টে হচ্ছে ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্টের কোডটা সিলেক্ট করব। আমার কোড অটোমেটিক চলে এসেছে। কোয়ান্টিটি অন হ্যান্ড, আচ্ছা এই টোটাল ভ্যালুটা কোথা থেকে আসলো? এখানে যে টোটাল ভ্যালু দেওয়া আছে এইটা যদি ক্লায়েন্ট না দেয় আমরা কিভাবে বের করব? আমরা এই কোয়ান্টিটি অন হ্যান্ডের সাথে পারচেজ প্রাইসটা গুণ করে করে বসাতে হবে। তো ক্লায়েন্ট যদি আমাদেরকে প্রোভাইড না করে আমাদের এই সেন্টারটা অন করে রাখতে হবে। একটু চলে যাই।
এখান থেকে প্রত্যেকটা আমাদেরকে গুণ করে করে ম্যানুয়ালি এরপরে এন্ট্রি করতে হবে। তো আমি সরাসরি এখান থেকে কপি করে নিচ্ছি। এখন এখান থেকে আমরা আবার একটু চার্ট অফ অ্যাকাউন্টে চলে যাব, অ্যাকাউন্টিং এর আন্ডারে চার্ট অফ অ্যাকাউন্টস। এই যে এটা হচ্ছে ক্যাপিটালের কোড নিয়েছি আমরা। আমরা যখন কোনো নতুন পণ্য বা যে কোনো কিছু নিয়ে বিজনেস স্টার্ট করি তখন কি আমাদের কি ক্যাপিটাল বাড়ে না? এখানে আমার কি কি হচ্ছে, ইনভেন্টরি অ্যাসেট বাড়ছে প্লাস ক্যাপিটালও বাড়ছে। এর জন্য আমি কিন্তু এখানে আমার ইনভেন্টরি অ্যাসেটের কোডও আছে, ক্যাপিটালের কোডও আছে। এখানে যদি আপনি ক্যাপিটালের কোড না দিয়ে অন্য কোনো চার্ট অফ অ্যাকাউন্টের কোড দেন, আপনি দেখবেন যখন আমি এখানে ইম্পোর্ট করব আমার ইনভেন্টরির যে ব্যালেন্সটা দেখাবে এবং ক্যাপিটালের ব্যালেন্সটা শো করবে। কিন্তু আমি যদি ক্যাপিটালের হেড না দিয়ে অন্য কোনো হেড দিয়ে আমি যদি ইম্পোর্ট করি, এটা কিন্তু ভুল হবে, পরে এটা চেঞ্জ করা যাবে না। এই পার্টে যেন কারো কোনো ভুল না হয়। এখন আমার সব ইনফরমেশন দেওয়া শেষ। কিন্তু জেরোতে আপনারা টেকনিক্যাল কুইকবুকস হচ্ছে যে অনেক প্রবলেম হতো, টেকনিক্যাল বাগস গুলো হতো, আপনারা জেরোতে খুবই স্মুথলি প্র্যাকটিস করতে পারবেন, এগুলো পাবেন না। হ্যাঁ, কিছু কিছু করা যায়, কিছু কিছু একদম চেঞ্জ করা যায় না। তো এখন আমরা চলে যাব হচ্ছে, সেভ করেছি, এবার ব্রাউজ করে নিয়ে আসবো। এখানে বলছে একসাথে 4000 লাইন হচ্ছে আমি ইম্পোর্ট করতে পারবো। দেন কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমি যদি সিঙ্গেল, আমি কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট সিলেক্ট করেছিলাম, দেখেছেন? আমি যদি সিঙ্গেল অ্যাকাউন্ট সিলেক্ট করতাম তাহলে আমার এখানে শুধু ইনভেন্টরি শো করতো। আমি মাল্টিপল অ্যাকাউন্ট সিলেক্ট করেছি এবং ক্যাপিটালের কোড দিয়েছি, আমার কি ইনভেন্টরি বেড়েছে প্লাস আমার ক্যাপিটাল কি বেড়েছে এর জন্য, এবং কোন ডেটে এই দুইটা ব্যালেন্স আমার এখানে শো করছে। আমার টোটাল 12টা আইটেম এবং এই অ্যাসেটের ভ্যালু ওপেনিং ব্যালেন্সটা এখানে শো করছে। এখন আমি কমপ্লিট ইম্পোর্টে ক্লিক করব। আমি যদি কোড ভুল দিয়ে 950 না দিয়ে অন্য কোনো কোড দিতাম তাহলে আমার কি এখানে সেই হেডটা চলে আসতো, তাহলে কি আমার জার্নালটা ভুল হতো না? তো এই ভুল করা যাবে না। এবার আমি কমপ্লিট ইম্পোর্টে ক্লিক করব। এখন আমার কোয়ান্টিটি শো করবে, আগে কিন্তু আমার কোয়ান্টিটি শো করেনি প্রোডাক্টের, এখন এই যে কোয়ান্টিটি চলে এসেছে। সো আমরা এখন প্রশ্ন হচ্ছে আমার এখানে তাহলে সার্ভিসের কোয়ান্টিটি আসলো না কেন? সার্ভিসের কি কখনো কোয়ান্টিটি হয়? হয় না। উনি প্রশ্ন করলো যে সার্ভিস আমি কস্ট অফ গুডস সোল্ড অ্যাকাউন্টটা কেন দেইনি। সার্ভিস কস্ট অফ গুডস সোল্ড কোনটা থাকবে? যে প্রোডাক্ট আমি পারচেজ করে নিয়ে আসি একটা কস্ট দিয়ে এরপরে সেল করি। তো সার্ভিস তো আমরা পারচেজ করে নিয়ে আসি না, এর জন্য কস্ট অফ গুডস সোল্ডেও আসবে না এবং ইনভেন্টরি কোড, এই দুইটা দিতে হবে না সার্ভিসের ক্ষেত্রে। সো ক্লিয়ার কিভাবে প্রোডাক্ট ম্যানুয়ালি অ্যাড করতে হয়, ইম্পোর্ট করতে হয়, আইটেম কিভাবে ইম্পোর্ট করতে হয় এবং ওপেনিং ব্যালেন্স কিভাবে ইম্পোর্ট করতে হয়। ক্লিয়ার? ইজি তো, একটা সফটওয়্যার শিখে আসছেন আপনারা। আচ্ছা, ছুটি না, 16 তারিখে আপনাদের ক্লাস হবে না। আচ্ছা, এই পার্ট নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এটা আমি যে স্টেপ বাই স্টেপ কিভাবে করেছি, আমি কিন্তু আজকে অনেক স্লো গিয়েছি। হ্যাঁ, এটা আপনারা যখন বাসায় করবেন এভাবে দেখে দেখে করবেন, ভুল যেন না হয়। কোডগুলোর ক্ষেত্রে খেয়াল রাখবেন কোডগুলো যেন ভুল না হয়। এই পার্টটা যখন অ্যাসাইনমেন্ট দিতে হবে এক্সপোর্টে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা সিএসভি তেও ডাউনলোড করতে পারবেন, পিডিএফ এও করতে পারবেন। অবশ্যই
পিডিএফ এ ডাউনলোড করবেন, এটা জমা দিবেন। হ্যাঁ আচ্ছা, জিরো অ্যাসাইনমেন্ট 1 নামে যে ফোল্ডারটা আছে সেখানে এর আগের ক্লাসে যে জিরোর ফার্স্ট পার্ট একটু দেখিয়েছি সেইটুকু এবং আজকেরটুকু জিরো অ্যাসাইনমেন্ট 1 এ সবগুলো সাবমিট করবেন, ঠিক আছে? আমরা যদি দেখি আমাদের সেটিং গুলো ছিল, ট্যাক্স সেটআপ ছিল, চার্ট অফ অ্যাকাউন্ট ছিল, কন্টাক্ট অ্যাড করা ছিল, প্রোডাক্ট এন্ড সার্ভিস অ্যাড করা দেখেছি আমরা। এর ভিতরে কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আপনি ক্রিয়েট করেন জিরোতে, কোম্পানি ক্রিয়েট করেন, অ্যাকাউন্ট ওপেন করেন, করতে থাকেন। হ্যাঁ আগে আপনি আমি অ্যাটেন্ডেন্স নিতে নিতে আপনি করতে থাকেন। হ্যাঁ জামাল হোসেন প্রেজেন্ট, মেহেদি প্রেজেন্ট। শরীফ হাসান আছেন আপনি? আচ্ছা আপনার নাম নেক্সট টাইম থেকে মনে থাকবে। আপনি ক্লাসে আসেন না কেন? আপনার অফিস কখন শেষ হয়? আপনার অফিস কি মিরপুরের আশেপাশেই? আচ্ছা ট্রাই করবেন ক্লাসে আসার জন্য।